থাকলো হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি। আর এই তিনটি সাবজেক্টের উপর যদি ভালো দক্ষতা না থাকে তাহলে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে তো অবশ্যই, পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও অনেক কষ্ট সহ্য করতে হয়। তো আমাদেরকে এখনই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর প্যাথোলজি অবশ্যই আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ যে কোনো ডিজিজের কিভাবে হয় প্রসেস গুলো সেগুলো জানার জন্য সবার প্রথমে বেসিকটা প্যাথোলজিতে স্ট্রং করতে হবে। আজকে আমি তোমাদের জন্য হেমাটোলজি তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আহ, আমি এগুলো স্লাইড আকারে তোমাদেরকে দেখাবো। জানি অনেকেই প্যান্ডেমিক সিচুয়েশনে এখনো কোনো বই খাতা কিনতে পারোনি, তোমাদের পক্ষে হয়তো সম্ভব হয়নি, তো আমি চেষ্টা করেছি স্লাইডের মাধ্যমে সব ধরনের টপিক গুলো তোমাদেরকে দেখিয়ে দিতে, যাতে এটা ফলো করেই তোমাদের এই তিনটা টপিক কভার হয়ে যায়। তো চলো এখন দেরি না করে আমরা শুরু করে দিই। তাহলে আমরা আজকে যে যে টপিক নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে হেমাটোপয়েসিস, এনিমিয়ার ক্লাসিফিকেশন এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রথমে আমি প্যাথোলজি নিয়ে কিছু কথা বলতে চাই, যেহেতু আমাদের প্যাথোলজি কোর্সের আজকেই প্রথম ক্লাস। তো প্যাথোলজি যদি সোজা বাংলায় বলতে চাই তাহলে আমরা ফার্স্ট ইয়ারে যা পড়েছিলাম ফিজিওলজি, তার অল্টারনেটিভ রূপটাই হচ্ছে প্যাথোলজি। মানে আমার কোনো শরীরের ফিজিওলজিক্যাল কন্ডিশন চেঞ্জ যদি হয়ে যায় সেটাকে আমরা প্যাথোলজি বলতে পারি। এখন আমাদের এমবিবিএস লেভেলে যে প্যাথোলজি সিলেবাস আছে সেটাকে মোটা দাগে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি, আরেকটা স্পেসিফিক প্যাথোলজি, আরেকটা হলো হেমাটোলজি। জেনারেল প্যাথোলজি হলো মোটামুটি বলতে পারো আমাদের ডিজিজের যে বেসিক যে প্রসেস গুলো আছে সবগুলো নিয়েই জেনারেল প্যাথোলজিতে আলোচনা করা হয়। মানে ডিজিজের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জেনারেল প্যাথোলজিতেই জানতে পারবো। বিশেষ করে নিওপ্লাসিয়া যে চ্যাপ্টারটি আছে সেটি দেখা যাবে প্রায় প্রত্যেকটি চ্যাপ্টারে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিস্টেমিক প্যাথোলজি হলো জেনারেল প্যাথোলজির আলোকেই বিভিন্ন সিস্টেম যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এগুলো আলোচনা করা হয়। আর আরেকটি হলো আমাদের হেমাটোলজি, যা আমাদের আজকে ডিসকাশনের টপিক। হেমাটোলজি হয়তো অনেকেই বলতে পারো যে অনেক সহজ, ফিজিওলজিতে পড়া হয়েছে, অবশ্যই অনেক সহজ বুঝে পড়লে, তবে টিচাররা যদি চায় তাহলে অনেক কঠিন প্রশ্ন করতে পারে। তাই আমাদের কনসেপশন এবং বেসিক অবশ্যই ক্লিয়ার করতে হবে। এখন বলি যে আমাদের প্রফে রিটেনে কিভাবে এই গ্রুপ এই পার্ট গুলো ডিস্ট্রিবিউটেড আছে। যেমন রিটেনে চারটা গ্রুপ থাকবে, এ বি সি ডি। এর মধ্যে এ গ্রুপে থাকবে জেনারেল প্যাথোলজি, বি গ্রুপে সিস্টেমিক প্যাথোলজি, বি গ্রুপে হেমাটোলজি এবং সি অ্যান্ড ডি গ্রুপে থাকবে সিস্টেমিক প্যাথোলজি। আবার ভাইভায় সাধারণত দুইটা বোর্ড থাকে, সাধারণত একটা বোর্ডই জেনারেল প্যাথোলজি এবং হেমাটোলজি থাকে এবং আরেকটা বোর্ডে সিস্টেমিক প্যাথোলজি থাকে। সুতরাং এই যে তিনটা টপিক আমি দেখাচ্ছি এখানে কোনোটাই কিন্তু কম গুরুত্ব দিয়ে পড়া যাবে না, সবগুলোই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিশেষ করে যদি পাশ করতে চাও তাহলে অবশ্যই জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি অবশ্যই ভালো করে পারতে হবে। এবার তাহলে আমরা মূল পড়া শুরু করে দিই। আমাদের হেমাটোলজির প্রথম যে টপিক সেটা হলো হিমোপোয়েসিস। হিমোপোয়েসিস বলতে আমরা কি বুঝি? হিমোপয়েসিস মিন্স ফরমেশন অফ সেলুলার এলিমেন্টস অফ ব্লাড। অর্থাৎ আমার যে নর্মাল সেলুলার এলিমেন্টস আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, সেগুলোর ফরমেশন এবং ম্যাচুরেশন। যেমন ইরেথ্রোপয়েসিস হচ্ছে ফরমেশন এন্ড ম্যাচুরেশন অফ আরবিসি, গ্রেনুলোপয়েসিস হচ্ছে ফরমেশন এন্ড ম্যাচুরেশন অফ গ্র্যানুলোসাইটস, তেমনি মেগাক্যারিওপয়েসিস হচ্ছে মেগাক্যারিওসাইট ফরমেশন এন্ড ম্যাচুরেশন। আবার লিম্ফোপয়েসিস দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থার্মিক লিম্ফোপয়েসিস, যেখানে বোন ম্যারোতে টি লিম্ফোসাইট ফরমেশন হয় কিন্তু ম্যাচিউর হয় আমার থাইমাসে। এবং বোন ম্যারো লিম্ফোপয়েসিস, যেখানে ফরমেশন এবং ম্যাচুরেশন অফ বি লিম্ফোসাইট দুটোই হয় আমার বোন ম্যারো। এবার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সাইট অফ হিমোপোয়েসিস, ভাইভাতে টিচাররা এই কোয়েশ্চেনটা অনেক ধরে। তো প্রথমে ডিউরিং ডেভেলপমেন্ট 0 to 2 মান্থে ইয়ক স্যাক থেকে হবে, এরপর 2 to 7 মান্থে হবে লিভার এবং স্প্লিন থেকে,
5 to 7 মান্থে বোন ম্যারো থেকে, আর অ্যাট বার্থ আমাদের যে রেড বোন ম্যারো আছে সেখান থেকে হবে। আর অ্যাডাল্ট অ্যাডাল্ট পর্যায়ে হবে ফ্ল্যাট বোনস। যেমন হচ্ছে আমাদের বডির, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমাদের বডির এক্সিস বরাবর যে বোন গুলো আছে সেগুলো হচ্ছে যেমন ভার্টিব্রা, রিবস, স্টার্নাম, ক্লাভিকল, স্কাল, স্যাক্রাম, পেলভিস এবং এন্ড অফ লং বোন, প্রক্সিমাল এন্ড যেমন হচ্ছে প্রক্সিমাল এন্ড অফ ফিমার এন্ড হিউমেরাস। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, এক্সট্রা মেডুলারি হিমোপয়েসিস। আমরা জানি যে নর্মালি অ্যাডাল্ট লাইফে আমার বোন ম্যারো থেকেই হচ্ছে, কিন্তু এর আগে ফিটাল লাইফে কিন্তু আমার ফিজিওলজিক্যালি এক্সট্রা মেডুলারি হিমোপয়েসিস হচ্ছে। কিন্তু আমার যদি অ্যাডাল্ট লাইফে বোন ম্যারোর বাইরেও হিমোপয়েসিস হয়ে থাকে তাহলে তা অবশ্যই প্যাথোলজিক্যাল, এবং এটা হতে পারে স্প্লিন থেকে, লিভার থেকে অথবা লিম্ফ নোড থেকে। এরকম কয়েকটা কন্ডিশন আছে, যেমন হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, থ্যালাসেমিয়া, বোন ম্যারো ইনফিল্ট্রেশন, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া ভেরা। এই প্যাথোলজিক্যাল এক্সট্রামেডুলারি হিমোপয়েসিস, এই কজেস গুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইরাথ্রোপয়েসিস। অনেকে এখানে ভুল যেটা করে শুধুমাত্র এটাই বলে যে প্রসেস অফ ফরমেশন অফ ইরেথ্রোসাইট, শুধুমাত্র এতটুকুই বলে। এখানে সে দুইটা ভুল করলো, একটা হলো প্রসেস অফ ফরমেশন এন্ড ম্যাচুরেশন বলতে হবে। অবশ্যই আমার ইরেথ্রোসাইট ম্যাচিউর হতে হবে, যদি ইরেথ্রোসাইট ম্যাচিউর না হয় তাহলে অবশ্যই সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। আর এটাকে ডিফাইন করার জন্য আমরা শেষে আবার বলছি আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশন ইজ কল্ড ইরেথ্রোপয়েসিস। সুতরাং পুরোটা যদি একসাথে বলি তাহলে আমার ডেফিনেশনটা কমপ্লিট হবে। এবার আসি প্রসেসে। প্রসেস প্রথমে টোটিপোটেনশিয়াল স্টেম সেল, ব্লাস্ট, সেখান থেকে আমার ডিফারেন্সিয়েটেড হয়ে হলো ব্লাস্ট ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড, সেখান থেকে আবার ডিফারেন্সিয়েটেড হয়ে হলো কলোনি ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড। এরপর হলো আমার প্রো ইরাথ্রোব্লাস্ট। এখানে প্রো ইরাথ্রোব্লাস্টটা হলো ফার্স্ট রিকগনাইজেবল আন্ডার মাইক্রোস্কোপ, এটি আমি প্রথম মাইক্রোস্কোপে দেখতে পাবো। আর এরপর ডিফারেন্সিয়েটেড হয়ে হলো আর্লি নর্মোব্লাস্ট, একে বলা হয় বেজোফিল ইরাথ্রোব্লাস্ট। কেন বেজোফিল ইরাথ্রোব্লাস্ট বলা হয়? কারণ এখানে সাইটোপ্লাজম হবে বেজোফিলিক স্টেইন অর ব্লু কালার্ড। আর এরপর আমি পাবো ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, একে বলা হয় পলিক্রোমাটিক ইরাথ্রোব্লাস্ট। পলিক্রোমাসিয়া মানে কি? পলিক্রোমাসিয়া মানে হচ্ছে এখানে ডিফারেন্ট কালারের স্টেইন পাওয়া যাবে সাইটোপ্লাজমে। আমি যেমন বেজোফিলিক স্টেইন পাবো, তেমনি অ্যাসিডোফিলিক বা ইওসিনোফিলিক স্টেইন পাবো। বেজোফিলিক স্টেইনটা পাবো আমি আরএনএর জন্য, আর অ্যাসিডোফিলিক স্টেইনটা পাবো আমি হিমোগ্লোবিনের জন্য। যেহেতু দুই ধরনের স্টেইন দেখা যাচ্ছে সেহেতু আমি এটাকে বলছি পলিক্রোমাটিক ইরাথ্রোব্লাস্ট। এরপর এর থেকে ডিফারেন্সিয়েটেড হয়ে হলো লেট নর্মোব্লাস্ট অর অর্থোক্রোমাটিক ইরাথ্রোব্লাস্ট। এখানে আমি সাইটোপ্লাজম প্রিডমিনেন্টলি অ্যাসিডোফিলিক হবে, কারণ এখানে আমার যে আরএনএ গুলো আছে সেগুলো রিপ্লেসড হয়ে যাবে লার্জ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন দিয়ে। হিমোগ্লোবিন দিয়ে যেহেতু এগুলো রিপ্লেস হয়ে যায় তখন প্রিডমিনেন্টলি এগুলো অ্যাসিডোফিলিক হয়ে যায়। এরপর আমার ডিফারেন্সিয়েটেড হয়ে গেল রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট হলো ফার্স্ট নন নিউক্লিয়েটেড সেল অফ দ্যাট সিরিজ, মানে এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। আগের অর্থোক্রোমাটিক ইরাথ্রোব্লাস্টে যে পিকনোটিক নিউক্লিয়াসটা ছিল এখানে সেটা পুরোপুরি চলে যাবে এবং হিমোগ্লোবিন পুরো ডায়ামিটার জুড়ে ডিফিউজ হয়ে থাকবে। আর রেটিকুলোসাইট এরপর ম্যাচিউর হয়ে হবে ম্যাচিউর আরবিসি। এখন কিভাবে রেটিকুলোসাইট থেকে ম্যাচিউর আরবিসি হয়? রেড বোন ম্যারো থেকে যখন ব্লাডে যায় ইদার রেটিকুলোসাইট অর ম্যাচিউর ইরেথ্রোসাইট। এরপর যখন আমার এই বোন ম্যারোতে এই রেটিকুলোসাইট 24 আওয়ার্স থাকে, 24 আওয়ার্স থাকার পরে এটা সার্কুলেশনে চলে যায়।
সার্কুলেশনে 1 থেকে 2 দিন থাকে। 1 থেকে 2 দিন থাকার পরে এটা গ্র্যাজুয়ালি মেমব্রেন অ্যান্ড ভলিউম লস হয়ে ম্যাচিউর আরবিসি হয়ে যায়। মানে আমার যে বোন সার্কুলেশনে আমি ইদার রেটিকুলোসাইট পাবো অথবা ম্যাচিউর ইরেথ্রোসাইট পাবো। একটা জিনিস খেয়াল করে দেখো, রেটিকুলোসাইট এবং ম্যাচিউর আরবিসি এই দুইটার মধ্যে কোনোটাতেই কিন্তু নিউক্লিয়াস নেই। যেহেতু নিউক্লিয়াস নেই, তাহলে বলাই যায় যে আমার পিভিএফ এ কোনো আমি নিউক্লিয়েটেড আরবিসি পাবো না। যদি আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো নিউক্লিয়েটেড আরবিসি পাই, তবেই সেটা হচ্ছে ইম্যাচিউর এবং সেটাই অ্যাবনর্মালিটি, অর্থাৎ সেটা কি প্যাথোলজি হিসেবে ধরতে হবে। এবার আসো আমরা রেটিকুলোসাইট নিয়ে কিছু কথা বলি। এটাকে বলা বলা যায় যে ইয়াং রেড সেলস। ইট ইজ ডিরাইভড ফ্রম অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। আগেই বলেছি এটা ফরমেশন হওয়ার পরে বোন ম্যারোতে 24 ঘন্টা থাকে, এরপর এটা সার্কুলেশনে যায়। সার্কুলেশনে এটি 1-2 দিন থাকার পরে গ্র্যাজুয়ালি এটি মেমব্রেন এবং ভলিউম লস হয়ে ম্যাচিউর আরবিসি হয়। এখন এটি কিছু প্রপার্টি আছে। কেন আমি রেটিকুলোসাইটকে ম্যাচিউর আরবিসি বলতে পারছি না? এটির দিস ইজ লার্জার দেন ম্যাচিউর আরবিসি। কোনো নিউক্লিয়াস থাকে না, হ্যাজ সাম রাইবোজোম ম্যাটেরিয়াল, যেটা আমি ম্যাচিউর আরবিসি তে কিন্তু পাবো না। ব্লুইশ টিন টিন সুপ্রাভাইটাল স্টেইন। আর এখন যে নর্মাল কাউন্ট, রেটিকুলোসাইটের নর্মাল কাউন্ট 0.2 থেকে 2% অফ রেড ব্লাড সেল। এটি একটি পেড কোশ্চেন, এটা ভাইভা তো অবশ্যই জিজ্ঞেস করবে এবং এটি অবশ্যই পারতে হবে। আর স্টেইনিং মেথডটাও খুবই ইম্পর্টেন্ট। স্টেইনিং করব আমরা সুপ্রাভাইটাল স্টেইনিং দিয়ে, ইদার উইথ নিউ মিথিলিন ব্লু অথবা ব্রিলিয়ান্ট ক্রিস্টাল ব্লু। এই দুইটা কথা অবশ্যই বলতে হবে। আর লাস্টের যে পয়েন্ট নর্মাল কাউন্টার স্টেইনিং মেথড, রেটিকুলোসাইট থেকে এতটুকু অবশ্যই বলতে হবে। এবার আমি কিছু কথা বলবো রেটিকুলোসাইট নিয়ে, যেটা আমি অ্যাকচুয়ালি স্লাইডে দেখাইনি। এটা হচ্ছে যারা একটু বেশি নাম্বার পেতে চাও, তারা এই কথাগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। যেমন এর রেটিকুলোসাইট কাউন্ট যদি আমার যে নর্মাল কাউন্ট আছে মানে 2%, এর বেশি যদি হয় তাহলে আমি কি বলছি? রেটিকুলোসাইটোসিস। রেটিকুলোসাইটোসিসের আবার কজ আছে। এটিকে আমরা বলতে পারি, কজ গুলোকে আমি সাজাতে পারি 3H দিয়ে। রেটিকুলোসাইটোসিসের কজ আমি মনে রাখবো 3H দিয়ে। ফার্স্ট H দিয়ে হেমোরেজ, সেকেন্ড H দিয়ে হিমোলাইসিস, আর থার্ড H দিয়ে ট্রিটমেন্ট উইথ হেমাটিনিক্স। তাহলে 3টা H এর কি কি হলো? হেমোরেজ, হিমোলাইসিস, ট্রিটমেন্ট উইথ হেমাটিনিক্স। এটা যদি কেউ ভালো নাম্বার পেতে চাও তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটাও আছে, যেমন রেটিকুলোসাইট রিডিউসড হয় কি কি কোন কোন কজে, সেটা মনে রাখতে পারো হামিম দিয়ে, HAMIM। H দিয়ে হলো হাইপোপিটুইটারিজম, A দিয়ে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, M দিয়ে মেগালোব্লাস্টিক এনিমিয়া, I দিয়ে যে কোনো ইনফেকশন, আর M দিয়ে মিক্সেডিমা। আমি আবার বলছি, H দিয়ে হাইপোপিটিউটারিজম, A দিয়ে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, M দিয়ে মেগালোব্লাস্টিক এনিমিয়া, I দিয়ে ইনফেকশন, আর M দিয়ে মিক্সেডিমা। এবার আসো আমরা ম্যাচিউর আরবিসি নিয়ে কিছু কথা বলি। ম্যাচিউর আরবিসির যে নাম্বারটা আছে এটা অবশ্যই জানতে হবে। ভাইভা এটা জিজ্ঞেস করে, পুরোটা হয়তো জিজ্ঞেস করবে না যে পুরো নাম্বার বলো, হয়তো তোমাকে জিজ্ঞেস করে ফেললো যে উইমেনের কত। তো এই জন্য এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এমন না যে এটা পরীক্ষায় পারার জন্য পারতে হবে, এটা অন্যান্য ক্ষেত্রেই খুবই দরকার হবে। এখন এর আরবিসি সাইজটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে পরে বলছি। সাইজ হলো 7 to 8 মাইক্রোমিটার। এর শেপ হলো বাইকনকেভ ডিস্ক। আরবিসি তে নিউক্লিয়াস নেই এবং নিউক্লিয়াস নেই কেন?
একটা কোয়েশ্চেন আসতে পারে যে আরবিসি তে তো নিউক্লিয়াস থাকতে পারতো, কেন আরবিসি তে নিউক্লিয়াস নেই? এর কারণ হলো আরবিসির কাজ নর্মাল হেরিডিটারিতে কোনো ফ্যাক্টর কাজ করে না। আরবিসি হেরিডিটারিতে কোনো কাজ করে না, তার কাজ হচ্ছে অনলি অক্সিজেন ক্যারি করা। এখন অক্সিজেন ক্যারি করার জন্য আমার কি লাগবে? হিমোগ্লোবিন। আমি একটা আরবিসির ভিতরে যত হিমোগ্লোবিন ঢুকাতে পারবো তত আমার অক্সিজেন ক্যারিং এর সুবিধা হবে। তাহলে একটা আরবিসির মধ্যে যদি নিউক্লিয়াস থাকে, সেই জায়গাটা তাহলে জায়গাটা অকুপাই হলো না হিমোগ্লোবিন দিয়ে, তাহলে তো আমার একটা লস হলো। এখন যদি নিউক্লিয়াস নাই থাকে, তাহলে অবশ্যই সেই জায়গাটা হিমোগ্লোবিন দিয়ে অকুপাই করলো, তাহলে অল্প জায়গার মধ্যে অনেকগুলা হিমোগ্লোবিন চলে আসলো। এজন্য আরবিসি তে নিউক্লিয়াস নেই। এখন কিছু সেল মেমব্রেন আরবিসি হলো ইলাস্টিক, যেহেতু ফ্র্যাজিলিটি ইজিলি ফ্র্যাজাইল হলে এনিমিয়া হতে পারে। দেন হচ্ছে লিপিড হলো ফসফোলিপিড। আর আরবিসির কিছু প্রোটিন আছে, সেগুলো হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন। সারফেস অ্যান্টিজেন, তোমরা কি বলতে পারো যে সারফেস অ্যান্টিজেন গুলো আসলে কি? এগুলো হলো আসলে আমরা যে এবিও ব্লাড গ্রুপ পড়ি, সেই ব্লাড গ্রুপের মধ্যে, হ্যাঁ রাইট, ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ গুলোতে যে পড়ি, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, আর এইচ অ্যান্টিজেন, এগুলো থাকে ট্রান্সমেমব্রেন প্রোটিন হিসেবে। এখন একটা কোয়েশ্চেন খুবই স্বাভাবিকভাবে এসে যেতে পারে যে আমি একবার বললাম যে আরবিসি তে কোনো নিউক্লিয়াস নেই, আবার আমি বলছি যে আরবিসি সারফেসে প্রোটিন আছে, এটা কিভাবে সম্ভব? কারণ আমার প্রোটিন পাওয়ার জন্য অবশ্যই নিউক্লিয়াস লাগবে। তাহলে প্রোটিন গুলা আসলো কোত্থেকে? কেউ কি উত্তরটা দিতে পারবে? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু খুবই সহজ। কেউ কি উত্তরটা দিতে পারবে? আপু প্লাজমায় তো প্রোটিন থাকে, ব্লাড। হ্যাঁ, কিন্তু আরবিসি তো কোনো নিউক্লিয়াস নেই, প্রোটিনটা আসলো কোথা থেকে? রাইবোজোম থেকে। অবশ্যই সেটা বলতে হবে আসলে। হ্যাঁ তুমি কারেক্ট, রাইবোজোম থেকে। কিন্তু আসল কথা হচ্ছে আরবিসি তো ম্যাচুরেশনের পর এই ম্যাচিউর আরবিসি তে এসে পড়েছে। আমরা যে সিরিজটা দেখলাম সেখানে আমরা কি দেখেছি? গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট হলো। সেখানে প্রথমে কিন্তু আমি প্রো ইরাথ্রোব্লাস্ট দেখেছি যে ওইখানে আরএনএ ছিল, আরএনএ ছিল, নিউক্লিয়াস ছিল। তাদের কাজই তখন ছিল হচ্ছে প্রোটিন তৈরি করা। তাদের যখন কাজ শেষ হয়ে গেল, প্রোটিন টোটিন সব তৈরি করে ফেললো, এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের মাধ্যমে সেগুলো নিউক্লিয়াস পিগনোসিস হয়ে গেল, রাইবোজোম চলে গেল। আর এই রাইবোজোম এবং নিউক্লিয়াস এজন্যই এসেছে যাতে আমার এই প্রোটিন গুলা তৈরি হতে পারে। আর এজন্যই হচ্ছে অনেক সময় টিচাররা কোশ্চেন করে প্রোটিনটা আসলো কোথা থেকে, বলতে হবে তার প্রিকারসরের তো নিউক্লিয়াস এবং রাইবোজোম ছিলই, তারাই এটা তৈরি করেছে, এজন্য আমি এই প্রোটিনটা পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে সাইটোস্কেলেটাল প্রোটিন। সাইটোস্কেলেটাল প্রোটিন হচ্ছে স্পেকট্রিন। এই স্পেকট্রিনটার জন্যই দেখা যায় যে মেইনলি এটা বাইকনকেভ শেপটা হয়। এখন বাইকনকেভ শেপের সুবিধা কি কি? এটা আমরা ফিজিওলজিতে পড়েছিলাম যে ইজিলি স্কুইজ করে যেতে পারে, সারফেস, আমার যে সারফেস এরিয়াটা সেটা বেড়ে যায়। আমরা জানি নর্মালি যে স্পেরিক্যাল জিনিস আছে, স্পেরিক্যাল জিনিসের চেয়ে আমার যে কোনো কিছু যদি ডিস্ক টাইপের হয়ে যায় অবশ্যই তার সারফেস এরিয়া বাড়বে। আর এই সারফেস এরিয়া বাড়ার কারণটা কি? আমার কেন সারফেস এরিয়া বেশি লাগছে? আমার যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত বেশি ভলিউম হবে, আমার তত বেশি হিমোগ্লোবিন অ্যাকোমোডেশন হবে। যত বেশি হিমোগ্লোবিন অ্যাকোমোডেশন হবে তত বেশি আমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। আর অবশ্যই আরবিসির কন্টেন্টে তো অবশ্যই হিমোগ্লোবিন থাকবে। এবার আসি আমরা গ্র্যানুলোপয়েসিসে। ইট রেফার্স টু ফরমেশন অফ গ্র্যানুলোসাইটস। আবারও টোটিপোটেনশিয়াল স্টেম সেল থেকে ম্যাচুরেশন হয়ে মাইলয়েড স্টেম সেল হলো, সেখান থেকে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট মনোসাইট, সেখান থেকে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, এরপর সেখান থেকে হলো মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড অর স্ট্যাপ ফর্ম। আমি আসলে এটা তোমাদেরকে বলে যাচ্ছি, এটার মরফোলজি খুব একটা লাগে না। যেমন হিমোপয়েসিসের মধ্যে ইরেথ্রোপয়েসিসটা যেরকম পেড কোয়েশ্চেন, গ্র্যানুলোপয়েসিসটা তেমন একটা পেড কোয়েশ্চেন না, কিন্তু
আমার এই জিনিসটা মুখস্থ থাকতে হবে। কেন থাকতে হবে? এটা লিউকেমিয়াতে এই এই জিনিসটা যদি একটার পর একটা কি কি আসবে এটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে লিউকেমিয়াতে খুবই সুবিধা হবে। লিউকেমিয়ার ক্লাসিফিকেশন কিন্তু এভাবে গ্র্যাজুয়ালি কোনটা থেকে কোনটা আসবে সেটার উপর ডিপেন্ড করেই ক্লাসিফিকেশন হয়, এফিবি ক্লাসিফিকেশনটা। তো আমি যদি এগুলো যদি একের পর এক মনে রাখতে পারি, তাহলে ওই ক্লাসিফিকেশনটাও মনে রাখাটা খুবই সহজ হয়ে যাবে। ব্যান্ড অর স্ট্যাপ ফর্ম থেকে আমি সেগমেন্টেড অর পলিমরফোনিউক্লিয়ার গ্রানুলোসাইট পাচ্ছি। এখন কোশ্চেন আসতে পারে যে পলিমরফোনিউক্লিয়ার মানে কি? পলিমরফোনিউক্লিয়ার মানে হচ্ছে একটা নিউক্লিয়াস যেখানে সেভারেল লোব থাকবে আর সাইটোপ্লাজমে গ্র্যানিউল থাকবে। মোটা তাকে বলা যায় যে যত গ্র্যানুলোসাইট আছে সবগুলোই পলিমরফোনিউক্লিয়ার, কারণ সবগুলোরই সেভারেল লোব থাকে আর সাইটোপ্লাজমে গ্র্যানিউল থাকে। তাহলে কি কি আছে আমার গ্র্যানুলোসাইট? পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিল, পলিমরফোনিউক্লিয়ার ইওসিনোফিল এবং পলিমরফোনিউক্লিয়ার বেসোফিল। এবার আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো এক্সামিনেশনের জন্য সাইট যে আছে বোন ম্যারো পাঞ্চারের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেড কোশ্চেন বলতে পারো ভাইবার জন্য। আর এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও খুব লাগে। যে বডি অফ স্টারনাম, বডি অফ স্টারনামে আমি অপোজিট সেকেন্ড অর থার্ড ইন্টারকোস্টাল স্পেসে আমি নিডল দিয়ে অ্যাসপিরেশন করি। এটাই হচ্ছে মোস্ট কমন সাইট ফর অ্যাডাল্টস। আর আইলিয়া ক্রেস্টেও করা যায় ট্রেফান বায়োপসির মাধ্যমে, সেটা অ্যাডাল্ট এবং ওল্ডার চিলড্রেনদের জন্য। আর যেসব চিলড্রেন 1 বছরের নিচে আছে তাদের ক্ষেত্রে বডি অফ স্টারনাম এবং আইলিয়া ক্রেস্ট খোঁজাটা কষ্টকর, এজন্য সহজভাবে মিডিয়াল অ্যাসপেক্ট অফ প্রক্সিমাল পার্ট অফ টিবিয়া থেকেই বোন ম্যারো অ্যাসপিরেটটা নেওয়া। এখন মেথড অফ বোন ম্যারো স্টাডি কি কি আছে? নিডল অ্যাসপিরেশন, ট্রিফাইন বায়োপসি আর সার্জিক্যাল বায়োপসি। এর মধ্যে ট্রিফাইন বায়োপসিটা ইম্পর্টেন্ট। ট্রিফাইন বায়োপসিটা হচ্ছে বলা যায় আমি যে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল আছে সেটাকে আমি আইলিয়া ক্রেস্টে ঢুকাবো, ঢুকিয়ে টু অ্যান্ড ফ্রো ঘুরাবো। টু অ্যান্ড ফ্রো ঘুরিয়ে একটা কোর, একটা স্যাম্পল নিব এক্সটেন্ডিং ফ্রম দ্য কোর টু দ্য আউটসাইড। মানে হচ্ছে আমার ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো একটা অ্যাসপিরেট আমি পেয়ে গেলাম, পুরো একটা স্যাম্পল পেয়ে গেলাম। তাহলে আমি খুব সহজেই বোন ম্যারো যা যা কন্টেন্ট আছে সবকিছুই খুব সহজেই আমি নিতে পারছি। ট্রেফাইন বায়োপসিটা অনেক সময় দেখা যায় যে শর্ট নোটে আসতে পারে, এটা তোমরা দেখে নিতে পারো। এখন আসি ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন। এটা খুব 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 ইম্পর্টেন্ট, এটাও রিটেনের জন্য অনেকবার এসেছে, যদি তোমরা দেখে থাকো এটা অবশ্যই আসবে বলা যায়। এটা আমি এখানে লিখিনি, আসলে অনেকগুলা পয়েন্ট, এটা মুখস্থ করতে হবে, এটা বলে দেওয়ার আসলে কিছু নেই। এখানে আমি যে পেজ উল্লেখ করেছি, ও আচ্ছা তোমাদেরকে আসলে একটা জিনিস বলা হয়নি, কি কি বই ফলো করবা, এখন যখন মনে পড়েছে বলে দেই। সেটা হচ্ছে আমাদের জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি, এই দুইটার জন্য রবিন্সের কোনো বিকল্প নেই, অবশ্যই অবশ্যই রবিন্স করতে হবে। আর হেমাটোলজির জন্য পড়বে ডি গ্রুচি। এই বইটা যদি নিতে পারো তাহলে অনেক ভালো হবে, বইটাতে খুব সুন্দর করে সবকিছু খুব গুছিয়ে লেখা আছে। তোমরা এখন তো অবশ্য বাইরে বের হওয়ার কোনো উপায় নেই, দেখতে পারো যে পিডিএফ আছে কিনা, তাহলে পড়ে ফেলতে পারো। ওইখানে পেজ নাম্বার 12-এ টেবিল 1.3-তেই আছে বোন ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন। অনেকগুলো পয়েন্ট আছে, সব রিটেনের মধ্যে আসলে সবগুলো লেখাও লাগে না, কিন্তু বলতে পারলে ভালো। এবার আসি পয়েন্টস টু বি স্টাডিড ডিউরিং বোন ম্যারো এক্সামিনেশন। আমি তো বোন ম্যারো অ্যাসপিরিট নিলাম, আমি বোন ম্যারোটা নিয়ে আসলে দেখবোটা কি, সেটা একটা কোয়েশ্চেন এসে যায়। তাহলে প্রথমেই আমি মাইক্রোস্কোপের নিচে কি দেখব? দেখব সেলুলারিটি। এখন বলা কোয়েশ্চেন আসে যে সেলুলারিটি জিনিসটা কি? সেলুলারিটি হলো রেশিও বিটুইন হিমোপয়েটিক সেল অ্যান্ড ফ্যাট সেল। আমরা জানি বোন ম্যারোতে হিমোপয়েটিক সেল যেমন থাকে তেমনি অ্যাডিপোস টিস্যু থাকে, এই দুইটার মধ্যে যে রেশিও সেটাকে আমি বলছি সেলুলারিটি।
সাধারণত হিমোপয়েটিক সেল থাকে 30 to 70%। এখন সেলুলারিটিকে আমি যদি ডিফাইন করতে চাই, তাহলে আমি যদি বলি নর্মাল, নর্মাল বলবো 30 to 70% হিমোপয়েটিক সেল। এবার 30%-এর নিচে যদি পেয়ে যাই, সেটাকে আমি বলবো হাইপোসেলুলার। আর যদি 70%-এর উপরে পাই, সেটাকে হাইপার সেলুলার বলবো। এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো যে অনেক সময় দেখা যায়, যেমন লিউকেমিয়াতে, লিউকেমিয়াতে কিন্তু হাইপার সেলুলার হয়ে যায়, এনিমিয়াতে হাইপার সেলুলার হয়ে যায়। কারণ আমার কারণ আমার কারণ আমার সেলুল আমার প্রয়োজন অনেক বেশি, ইম্যাচুর সেল বেশি বেশি করে আসছে। প্রয়োজন যত বেশি হবে, সেলুলারিটি তত বেশি বাড়বে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব ইম্যাচিউর সেল। এগুলো ম্যাচুরেশন যদি হতে পারে, সেটি হলো ফিজিওলজি। এজন্য হাইপার সেলুলার যে খুব ভালো জিনিস তা না, হাইপার সেলুলার মানে হলো সেটাই প্যাথোলজি। এবার আসলাম মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও। মাইলয়েড আপু ইরাথ্রয়েড সেলুলারিটির রেশিও হচ্ছে, পার্সেন্টেজ গুলো একটু বলবেন আবার? হ্যালো, কেউ কি কিছু বলছো? আপু সেলুলারিটি আর একটু আবার বলবেন পার্সেন্টেজ গুলো? পার্সেন্টেজটা পার্সেন্টেজটা হচ্ছে নর্মাল 30 to 70% অফ হিমোপয়েটিক সেল। বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ মনে হয় কোয়েশ্চেন করেছো যে বই কি। বই হচ্ছে ডি গ্রুচি, বানান বলে দিচ্ছি, DEGRUCHY, ডি গ্রুচি। এটা অবশ্যই তোমরা কালেক্ট করার চেষ্টা করবে, বইটা খুবই ভালো হেমাটোলজির জন্য। যদি ভালো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, তাহলে এই বইটা অবশ্যই পড়তে হবে। এবার আসি মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও। মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও হলো নর্মালি 3/4:1। আমরা নর্মালি যে কাউন্ট গুলো জানি, ডাব্লিউবিসি কিন্তু আরবিসির চেয়ে কম থাকে। সেরকম মাইলয়েড সিরিজের যে সেল গুলো আছে, সেগুলো বোন ম্যারোতে অবশ্যই ইরাথ্রয়েড সিরিজের চেয়ে একটু কম থাকবে। সেজন্য 3/4:1। এখন এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো, আমার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এটা বেড়ে গিয়েছে। মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়া মানে কি? মানে মাইলয়েড সিরিজের সেলগুলো ইরাথ্রয়েড সেলগুলোর চেয়ে বেশি। এটা কি ইন্ডিকেট করে? এটি ইন্ডিকেট করে লিউকেমিয়া। এখন যদি আমি কোনো বোন ম্যারোতে মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও বেশি পাই, তাহলে অবশ্যই আমি সাসপেক্ট করব সে একটি লিউকেমিয়ার পেশেন্ট। আবার এনিমিয়ার ক্ষেত্রে মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও কমে যায়, মানে আমার ইরাথ্রয়েড সেলগুলো মাইলয়েড সেলের চেয়ে বেশি হয়ে যায়। কারণ আমার এনিমিয়াতে আমার ব্লাডের মধ্যে আমার ম্যাচিউর রেড ব্লাড সেল নেই। এটার স্টিমুলেশন বোন ম্যারোতে চাই। বোন ম্যারো তখন চাইবে কি? আমার ব্লাডের মধ্যে যে ঘাটতিটা আছে সেটা পূরণ করার জন্য বেশি বেশি করে সে আরবিসি প্রিকারসার গুলো তৈরি করতে থাকবে, মানে হাইপার সেলুলার হয়ে যাবে। হাইপার সেলুলার হয়ে গেলে মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও কমে যাবে। যেহেতু ইরাথ্রয়েড রেশিওটা নিচে, ইরাথ্রয়েড কাউন্ট যদি বেড়ে যায়, তাহলে রেশিওর মধ্যে মাইলয়েড ইরাথ্রয়েড রেশিওটা কমে যাবে। কমে গেলে তখন আমি বোন ম্যারো স্টাডি থেকে আমি এটা সাসপেক্ট করতে পারি নিশ্চয়ই পেশেন্টের এনিমিয়া হয়েছে। তাহলে মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও যদি ইনক্রিজড হয়, আমি বলতে পারি সে লিউকেমিয়ার পেশেন্ট সাসপেক্ট করতে পারি। আর যদি কমে যায়, তাহলে সে এনিমিক পেশেন্ট সাসপেক্ট করতে পারি। এবার আসি ইরাথ্রোপয়েসিস। ইরাথ্রোপয়েসিস, গ্র্যানুলোপয়েসিস, লিম্ফোপয়েসিস আমরা সামনেই পড়েছি। এগুলো হচ্ছে হিমোপয়েসিস। হিমোপয়েসিসের বিভিন্ন ভাগ। এখন এগুলোকে আমি বোন ম্যারো এক্সামিনেশনে কিভাবে ডিফাইন করব? এগুলো একটু তোমরা লিখে নিলে ভালো হয়, যে আমি কি কি পয়েন্ট দেখবো।
দেখবো ইরেথ্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস, লিম্ফোপয়েসিস এগুলোর অ্যাক্টিভিটি কিরকম। এগুলো কি এগুলো কি অ্যাক্টিভলি তৈরি করছে আমার যা যা তৈরি করা লাগবে, নাকি এগুলো হাইপারপ্লাস্টিক বেশি বেশি তৈরি করছে নর্মালের চেয়ে, নাকি ডিপ্রেসড নর্মালের চেয়ে কম তৈরি করছে। এটা আমি ইরেথ্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস, লিম্ফোপয়েসিস। প্রথমে অ্যাক্টিভিটির কথা বলবো, অ্যাক্টিভ নাকি হাইপারপ্লাস্টিক নাকি নাকি ডিপ্রেসড। এবার আসি ম্যাচিউরিটির কথা। ম্যাচুরিটির ক্ষেত্রে ইরেথ্রোপয়েসিসের ক্ষেত্রে আমি যে যে পয়েন্টগুলো ব্যবহার করব সেটা হচ্ছে নর্মোব্লাস্ট, মেগালোব্লাস্ট, ম্যাক্রো অর মাইক্রো নর্মোব্লাস্ট। নর্মোব্লাস্ট হলো আমরা ইরেথ্রোপয়েসিসের সিরিজে যে নর্মোব্লাস্টটা দেখেছি সেটাই নর্মালি যে বোন ম্যারোতে থাকে সেই নর্মোব্লাস্টটা আমি পেলাম। এবার নর্মোব্লাস্টের চেয়ে যদি একটু বড় আমি সেল দেখি সেটা হলো মেগালোব্লাস্ট। আর গ্র্যানুলোপয়েসিসের মধ্যে আমি এই ম্যাচুরিটির ক্ষেত্রে কি দ্বারা ডিফাইন করব, তারা ম্যাচিউর নাকি ইম্যাচিউর। এখানে কিন্তু আবার আলাদা করে কোনো ব্লাস্টের ক্লাসিফিকেশনে, যেটা আমরা ইরেথ্রোপয়েসিসে দেখেছি যে আমি নর্মোব্লাস্টকে নর্মাল বলছি মানে সেটা হচ্ছে ম্যাচিউর, আর বাকি যে দুইটা আছে মেগালোব্লাস্ট আর ম্যাক্রো আর মাইক্রো নর্মোব্লাস্ট সেগুলো ইম্যাচিউর। এগুলো এখানে গ্র্যানুলোপয়েসিস আর লিম্ফোপয়েসিস আমি নর্মালি শুধু বলে যাব যে এগুলো ম্যাচিউর নাকি ইম্যাচিউর। এরপর লিম্ফোপয়েসিসেও একই, যে আমি প্রথমে অ্যাক্টিভিটি বলবো যে অ্যাক্টিভ নাকি হাইপারপ্লাস্টিক নাকি ডিপ্রেসড। এরপর ম্যাচুরিটির ক্ষেত্রে ম্যাচিউর নাকি ইম্যাচিউর সেটা বলে দিলাম। এরপর প্লাজমা সেল, মেগা ক্যারিওপয়েসিস এগুলোর ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিভিটি ডিফাইন করব আমি নর্মাল নাকি ইনক্রিজড নাকি নাকি ডিক্রিজড। আর মেগা ক্যারিওপয়েসিসের ক্ষেত্রে আমরা ইম্যাচিউর মেগা ক্যারিওসাইট পেতে পারি। এগুলো হলো মোটা দাগে আমি অ্যাকচুয়ালি বোন ম্যারো এক্সামিনেশনে কি কি দেখতে পাই। এছাড়া আমি কিছু আনডিফারেন্সিয়েটেড অর ডিসইন্টিগ্রেটেড সেল পেতে পারি। এগুলোকে বলা যায় প্রিকারসার সেলগুলো। এগুলো বেশি থাকলে অবশ্যই প্যাথোলজি, নর্মালের চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই প্যাথোলজি ইন্ডিকেট করবে। তাহলে আমি যদি বোন ম্যারো এক্সামিনেশনে এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমি দেখব, এগুলো যদি নর্মালের চেয়ে অন্য কিছু হয় তাহলে অবশ্যই সেটা প্যাথোলজি। এবার আসি বোন ম্যারো অ্যাসপিরেশনে কিছু ফেইলর দেখা যায়। এগুলোকে একটা বলা হয় সেটা হচ্ছে ড্রাই টেপ, আর একটা হচ্ছে ব্লাড টেপ। ড্রাই টেপ হলো, একটা হচ্ছে ড্রাই টেপ আর একটা হচ্ছে ব্লাড টেপ। ড্রাই টেপ কাকে বলে? আমি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেল ঢুকালাম, ধরো আমি বডি অফ স্টার্নামে ঢুকালাম, অ্যাসপিরেট করলাম, বের করে নিলাম, কিন্তু কিছুই আমার আসলো না, সেটাকে বলাই ড্রাই ট্যাপ। মানে ফেইলার টু অ্যাসপিরেট এনি ম্যাটেরিয়াল অ্যাট অল, কিছুই আসবে না আমার, সেটাকে বলা হয় ড্রাই ট্যাপ। এগুলোর কিছু কজ আছে, কজগুলো জানতে হবে। কজগুলো পরীক্ষায় রিটেনে আসে, ভাইভায় তেমন একটা ধরে না, কিন্তু জানতে হবে। কজগুলো আমি এখানে লিখিনি, ডি রুচিতে পেজ নাম্বার 13-এ খুব সুন্দর করে দেওয়া আছে, পড়ে নিতে পারো। এরপর আছে ব্লাড ট্যাপ। ব্লাড ট্যাপ কাকে বলেন? আমি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল ঢুকালাম, ঢুকানোর পরে অ্যাসপিরেশন করলাম, বের হলো শুধুমাত্র ব্লাড, কিন্তু কোনো বোন ম্যারো পার্টিকেল নেই। অবশ্যই এটা ফেলিওর, কারণ আমি এক্সামিনেশন করব বোন ম্যারো। তাহলে আমার যদি বোন ম্যারো পার্টিকেলই না আসে তাহলে কিভাবে আমি বোন ম্যারো এক্সামিনেশন করব? এই জন্য এটা ব্লাড টেপ একটা ফেলিওর অফ এক্সামিনেশন অফ বোন ম্যারো। ব্লাড ট্যাপেরও অনেক কজ আছে, সেটাও ডিগ্রিজিতে পেজ 13-এ খুব সুন্দর করে দেওয়া আছে। ট্রিফাইন বায়োপসিটা আমি সামনে কিছু আলোচনা করেছি, এটা আবারও বলছি, এটা কিন্তু শর্ট নোটের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা একটু দেখে নিতে হবে, মেথডটা দেখে নিতে হবে, এরপর কোন কোন ইন্ডিকেশনটাও দেখে নিতে হবে ট্রিফাইন বায়োপসি। এবার আসি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম আমাদের যে প্র্যাকটিক্যাল আছে
সেটাতেও লাগবে। আর এটা যদি দেখতে পারি, স্লাইড আমি দেখতে পারবো, ফিউচারে যদি কেউ প্যাথোলজিস্ট হতে চায় তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্ম অবশ্যই তাকে ফলো করতে জানতে হবে। এখন আজকে যেহেতু আমরা রেড ব্লাড সেলের অ্যাবনর্মালিটি নিয়ে আলোচনা করছি, আমি এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে শুধুই রেড ব্লাড সেল নিয়ে আলোচনা করছি, আমি কি কি পেতে পারি। নেক্সটে যদি আমরা ডাব্লিউবিসি ডিসঅর্ডার পড়ি তখন ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করব, আর প্লাটিলেট ডিসঅর্ডারের সময় প্লাটিলেট নিয়ে আলোচনা করব। তাহলে দেখি যে রেড ব্লাড সেলের মধ্যে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে একটা ব্লাড ফিল্ম নিলাম, সেখানে আমি এক্সামিনেশন করার জন্য প্রথমে কি দেখব? প্রথমে দেখব সাইজ। ফিজিওলজিক্যাল হচ্ছে নর্মোসাইট। আমি বলেছিলাম তোমাদেরকে সাইজটা মনে রাখতে হবে, 7 to 8 মাইক্রোমিটার। যদি কোনো আরবিসি সাইজ 7 to 8 মাইক্রোমিটার হয় সেটা হলো নর্মোসাইট। এবার আসি প্যাথোলজিক্যালে। এনি অ্যাবনর্মাল সাইজ যদি হয় সেটাকে আমরা বলবো অ্যানাইসোসাইটোসিস। আরবিসির অ্যাবনর্মাল সাইজকে বলা হয় অ্যানাইসোসাইটোসিস। এটা দুইটা ভাগে আমি পেতে পারি। সাইজ যদি বড় হয়, সাইজ বড় হলে অবশ্যই ভলিউমও বড় হবে, সেক্ষেত্রে আমরা বলছি এমসিভি 96 ফেমটোলিটারের যদি বেশি হয় সেটাকে আমরা বলছি ম্যাক্রোসাইটোসিস। আর এমসিভি যদি 76 ফেমটোলিটারের কম হয় তাকে আমি বলছি মাইক্রোসাইটোসিস। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ম্যাক্রোসাইটোসিসকে আমি প্যাথোলজিক্যাল কি জন্য বলছি? ম্যাক্রোসাইটোসিস ভলিউম বড়। ভলিউম বড় মানে আমার হিমোগ্লোবিন বড়। হিমোগ্লোবিন বড়, হিমোগ্লোবিন যত বেশি হবে তত বেশি তো আমার লাভ হওয়ার কথা, কারণ আমার আরবিসির একমাত্র কাজ হচ্ছে অক্সিজেন তৈরি, অক্সিজেন পরিবহন করা। তার যদি হিমোগ্লোবিন বেশি হয় তাহলে তো লাভ হওয়ার কথা। কিন্তু ম্যাক্রোসাইটোসিস মানে মেগালোব্লাস্টিক এনিমিয়া, কেন এনিমিয়া হচ্ছে? কেউ কি বলতে পারবে যে কেন এটা একটা প্যাথোলজি? নিউক্লিয়াস বেরোতে পারতেছে না আপু। হ্যাঁ, নিউক্লিয়াস বেরোতে পারে না। নিউক্লিয়াস বের হতে পারে না মানে ম্যাক্রোসাইটোসিস মানে আমার এমসিভিটা বেড়ে গেল। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমার আরবিসির ভলিউম বাড়ছে। আরবিসির ভলিউম বাড়ুক, আমরা দেখিও যে হিমোগ্লোবিন যখন পরিমাপ করি তখন হচ্ছে একটা ইউনিট প্লাজমাকে আমরা ধরি যে একটা ইউনিট প্লাজমার মধ্যে কতটুকু হিমোগ্লোবিন আছে। এখন একটা ইউনিট প্লাজমার মধ্যে আমার কতটুকু আর হিমোগ্লোবিন আছে অথবা কতটুকু আরবিসি নাম্বার আছে সেটার উপরে কিন্তু এনিমিয়া ডিফাইন্ড হয়। ম্যাক্রোসাইটোসিসে কি হয়? ভলিউমটা বেড়ে যায়। ভলিউম বাড়ার কারণে পার ইউনিট যে ব্লাড আছে সেখানে কিন্তু দেখা যাবে আমার আরবিসি যে টোটাল নাম্বারটা আছে সেটা কমে যাবে, কারণ ম্যাক্রোসাইটোসিসে আমার ভলিউমটা বেশি। তাহলে আমি যে প্লাজমা আছে, প্লাজমার রিলেশন, সেখানে তো আরবিসি নাম্বার কমে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা এনিমিয়া হবে। আরেকটা হচ্ছে ম্যাক্রোসাইটোসিসে কিন্তু হিমোগ্লোবিনের রেশিও সেভাবে আমার হিমোগ্লোবিনের যে অ্যামাউন্ট সেটা কিন্তু সেই প্রপোর্শনেটলি বাড়ে না, এ কারণে আমার এনিমিয়া হয়। আচ্ছা এবার আসি সে আপু কেন এনিমে হয় একটু আবার বলবেন? কেন এনিমিয়া হয়? জি আপু। আমরা এনিমিয়ার যে ডেফিনেশন আছে সেখানে পড়বো যে পার ইউনিট প্লাজমায় আমার কতটুকু হিমোগ্লোবিন আছে, অথবা কতটুকু হিমোগ্লোবিন আছে সেটাকে নিয়ে আমি ডিফাইন করি হচ্ছে তার এনিমিয়া আছে কিনা। এখন আমার ম্যাক্রোসাইটোসিসে কি হচ্ছে? ভলিউম বেড়ে যাচ্ছে। ভলিউম বেড়ে গেলে কি হবে? আরবিসি একটা বড় জায়গা জুড়ে থাকবে প্লাজমা। আরবিসিটা বড় জায়গা জুড়ে থাকলে কি হবে? সে অন্য যে আরবিসি আছে তার জায়গা অকুপাই করে ফেলছে। আমার কিন্তু এখানে সাইজটা মুখ্য না, এখানে হচ্ছে আমার নাম্বার মুখ্য, কারণ বড় সাইজের ভিতরে কিন্তু আমার হিমোগ্লোবিন সে পরিমাণে বাড়ছে না। তাহলে আমার আরবিসি নাম্বার যত বেশি হবে হিমোগ্লোবিনের অ্যামাউন্টও পার ইউনিট প্লাজমায় তত বেশি হবে। যেহেতু বড় সাইজের বড় সাইজের আরবিসি বেশি জায়গা অকুপাই করে ফেলছে, তাহলে পার ইউনিট প্লাজমায় আমার কম কম আরবিসি থাকবে, কম আরবিসির মধ্যে কম হিমোগ্লোবিন।
তাহলে পার ইউনিট প্লাজমায় আমার কম হিমোগ্লোবিন, কম আরবিসি যদি পাই, তাহলে সেটাকে আমি এনিমিয়া বলছি। এখন কি বুঝতে পেরেছো? জি আপু। আপু ব্লাড এফএলএম টা কি আসলে? হ্যাঁ, ব্লাড এফএলএম টা কি আপু আসলে? ব্লাড ফিল্ম। ও আচ্ছা, এখানে মনে হয় আচ্ছা টাইপিং মিস্টেক হয়েছে, এটা পেরিফেরাল ব্লাড ফিল্ম হবে। পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম কাকে বলে? আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্ম হচ্ছে তোমার, আমি নর্মালি ব্লাড নিলাম, ব্লাড নিয়ে আহ, এটা হচ্ছে বোন ম্যারো না, আমার নর্মালি শরীর থেকে ব্লাড নিলাম। এরপর আমরা যে টেস্ট করতে যাই সেখানে কি দেখো, আমার শরীর থেকে ব্লাড নিল, ব্লাড নিয়ে হচ্ছে স্লাইডের মধ্যে রাখলো, স্লাইডের মধ্যে রাখলো। এবার হচ্ছে আমরা ফিজিওলজিতে পড়েছিলাম না পেরিফেরাল ব্লাড ফিল্ম কিভাবে তৈরি করে। স্লাইড, একটা ব্লাড নিলাম, স্লাইডের মধ্যে এক ড্রপ ব্লাড দিলাম, এরপর হচ্ছে আরেকটা স্লাইড দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে টান দিলাম, তাহলে টান দেওয়ার পর হচ্ছে একটা থিন লেয়ার অফ ব্লাড দেখবো। এরপর সেটা হচ্ছে আমি মাইক্রোস্কোপের নিচে দেখবো আমার ব্লাডের মধ্যে কি কি এলিমেন্ট আছে, ফর্মড এলিমেন্ট গুলা। এলিমেন্ট গুলা আমি সুন্দর করে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো, যে আরবিসি, ডাব্লিউবিসি, এরপর প্লাটিলেট, সেগুলো সুন্দর করে দেখতে পারবো। সেগুলোর আরবিসির কেমন আমার হচ্ছে মরফোলজি দেখতে পারবো, নাম্বার দেখতে পারবো। এরপর ডাব্লিউবিসি মরফোলজি, নাম্বার। এই যে দেখো যে আমরা রেড ব্লাড সেলের প্রথমেই কি দেখবো, প্রথমেই হচ্ছে সাইজ দেখবো। এই যে আমরা যে পড়ছি পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে কি কি দেখবো সেটাই কিন্তু আমরা এখন আলোচনা করছি। মাইক্রোস্কোপের নিচে আমরা কি কি দেখবো, এই যে সাইজ, আরবিসির সাইজটা কিন্তু আমাকে মাইক্রোস্কোপের নিচে দেখে বুঝতে হবে সেটা 7 to 8 মাইক্রোমিটার নাকি। যদি 7 to 8 মাইক্রোমিটারের নিচে হয়, তা অবশ্যই তার ভলিউম কম, মানে এমসিভি 76 ফেমটোলিটারের কম, ছোট ছোট, সেটাকে আমরা মাইক্রোসাইটিক বলে থাকি, মাইক্রোসাইটোসিস। যদি বেশি হয় তাহলে অবশ্যই এমসিভি ম্যাক্রোসাইটোসিস হবে। এরপর আমরা ওই ব্লাড ফিল্মের নিচে, মাইক্রোস্কোপের নিচে দেখবো হচ্ছে শেপটা কিরকম। আরবিসি নর্মাল ফিজিওলজিক্যাল শেপ হচ্ছে রাউন্ড বাই কনকেভ ডিস্ক শেপ। এখন অনেকেই বলতে পারো যে বাইকনকেভ ডিস্ক শেপ, আচ্ছা এটা মনে হয় আলোচনা করেছিলাম যে বাইকনকেভ ডিস্ক শেপ কি জন্য, যে আরো বেশি আমার সারফেস এরিয়াটা বেড়ে গেল, সারফেস এরিয়া বাড়ার কারণে ভলিউম বাড়লো, আমি আরো বেশি হিমোগ্লোবিন অ্যাকোমোডেট করতে পারছি। এখন প্যাথোলজিক্যাল অ্যাবনর্মাল শেপের আরবিসি কে বলা হয় পইকিলোসাইট। এই টার্ম গুলা কিন্তু মনে রাখা জরুরি। অ্যাবনর্মাল সাইজ কে বলা হয় অ্যানাইসোসাইট এবং অ্যাবনর্মাল শেপ কে বলা হয় পইকিলোসাইট। এই দুইটার মধ্যে অনেক সময় অনেকের প্যাচ লেগে যায়, কিন্তু প্যাচ লাগা যাবে না, কারণ এটা আইটেমে খুবই জিজ্ঞেস করে যে নেইম সাম পইকিলোসাইটস। আমি পইকিলোসাইট গুলো আলাদা করে দেখিয়ে দিব। এখন দেখি এরপর কি আছে। এরপর আছে প্যাটার্ন অফ স্টেইনিং। তোমরা যদি নর্মাল আরবিসি ফলো করে থাকো, ফিজিওলজিতে দেখার কথা যে আমরা যখন আরবিসি একটা আঁকি তখন দেখিও যে রেড কালার দিয়ে আমরা জাস্ট সাইডে একটা বৃত্ত এঁকে দিই, একটা রাউন্ড সার্কেল করে দিই, মাঝখানে খালি রেখে দিই। কেন? আমার আরবিসি মাঝখানে কিন্তু একটা সেন্ট্রাল প্যালট থাকে। এখন কথা আসতে পারে যে সেন্ট্রাল প্যালোর জিনিসটা কেন হয়, কেন মাঝখানে আমার স্টেনিং হবে না, আমার আশেপাশে এত স্টেনিং, মাঝখানে কেন হবে না? স্টেনিংটা হচ্ছে আসলে কি দিয়ে? স্টেনিংটা হচ্ছে হিমোগ্লোবিন দিয়ে। হিমোগ্লোবিনটা কেন মাঝখানে থাকবে না? কারণ আমি বারবার বলছি যে আরবিসি তে হিমোগ্লোবিনকে জায়গা করে দেওয়ার জন্য আমার আমার যা রাইবোজোম ছিল, নিউক্লিয়াস ছিল, সবগুলো চলে গেল, তাহলে মাঝখানে কি জন্য প্যালো হবে? তোমরা একটু মনে করে দেখো, একটু চিন্তা করে দেখো, আমি বাইকনকেভ শেপ বলেছি। ধরেও একটা চামচ আছে, দুইটা কনকেভ চামচ নিলা, একটার উপর একটা রাখলা বাইকনকেভ হিসাবে। দেখবা যে চামচের যে কোনাগুলো আছে সেগুলো কিন্তু একটু উঠে উঠে আছে, সেগুলোতে জায়গা আছে, কিন্তু মাঝের যে পোর্শনটা আছে সেটা কিন্তু উপরের চামচ আর নিচের চামচ একসাথে লেগে গিয়েছে, মানে হচ্ছে সেখানে আমার কোনো জায়গা নেই।
এখন এই চামচটাকে একটু আরবিসির মেমব্রেনের সাথে তুলনা করো। আরবিসির মেমব্রেনও কিন্তু এই চামচ দুটার মতো। যখন বাইকনকেভ একটার উপর আরেকটা আসবে তখন সাইডে আমার মেইন ভলিউমটা তৈরি হয়ে যাবে, আর মাঝখানে বাইকনকেভিটির জন্য একটা কনকেভ ভেতরে ঢুকে যাবে। এ কারণে এখানে কোনো হিমোগ্লোবিন অ্যাকোমোডেট হতে পারবে না। আর যদি হিমোগ্লোবিন অ্যাকোমোডেট হতে না পারে তাহলে অবশ্যই স্টেনিং আসবে না। এটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল প্যালোর। এখন কথা হলো যে সেন্ট্রাল প্যালোর কত থাকে, এটার ডায়ামিটারটা কত। বলা হয়ে থাকে নর্মালি আরবিসির যে ভলিউম আছে তার 1/3 থাকতে হবে সেন্ট্রাল প্যালোর। মানে আমার আরবিসি কে যদি আমি এই রাউন্ড শেপটাকে আমি যদি 3 ভাগ করে থাকি, তার 2 ভাগ হবে হিমোগ্লোবিনের জন্য স্টেনিং, তার 1 ভাগটা মাঝের যে 1 ভাগটা থাকবে সেটা আমার কোনো স্টেন নিবে না। এখন এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, কিন্তু এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ফিজিওলজিতে অনেকে এই জিনিসটা না বুঝে পুরা আরবিসিটাকে রেড কালার করে দিয়েছিল প্র্যাকটিক্যালে, অনেকেই ব্যাপারটা এমন করেছিল। কিন্তু প্যাথোলজিতে কিন্তু এটা খুবই ধরে, প্র্যাকটিক্যালে কখনোই পুরা আরবিসি কে রেড করা যাবে না, তাহলেই কিন্তু পরীক্ষার সময় তোমার জন্য এটা একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। অনেক সময় দেখা যায় এটার জন্য, অবশ্য প্র্যাকটিক্যালের জন্য ফেল তেমন একটা দেয় না, কিন্তু টিচারের একটা ব্যাড ইমপ্রেশন কিন্তু তোমার উপর তৈরি হয়ে যায়। অবশ্যই তোমাকে আরবিসি সাইজটা বুঝতে হবে, সাইজটা বুঝে মাঝখানে কিন্তু একটা সেন্ট্রাল প্যালো দিতেই হবে, পুরোটো কখনোই রেড কালার করা যাবে না। এবার আসি যে এটা তো হলো গেল নর্মাল, এবার প্যাথোলজিক্যাল কি হতে পারে। এর মধ্যে প্যাথোলজিক্যাল প্রথমে হলো হাইপোক্রোমাটিক। হাইপোক্রোমাটিক মানে কি? হাইপোক্রোমাটিক মানেই বোঝা যাচ্ছে আরো বেশি কম হিমোগ্লোবিন। আরো বেশি কম হিমোগ্লোবিন মানে আরো বেশি কম স্টেইনিং। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু সেন্ট্রাল প্যালোর বেড়ে যাবে, সেন্ট্রাল প্যালোর কিন্তু 1/3 এর চেয়ে বেড়ে যাবে। সেন্ট্রাল প্যালোর যত বাড়বে তত বেশি হিমোগ্লোবিন কমে যাবে, তত বেশি স্টেইনিং কম হবে। এজন্য আমরা এটাকে বলছি হাইপোক্রোমাটিক। এরপর হচ্ছে পলিক্রোমাটিক। পলিক্রোমাটিক আগেই বলেছিলাম মানে হচ্ছে একটা ডিফিউজ লাইট ব্লু কালারের স্টেনিং দেখা যাবে। এই লাইট ব্লু কালারের স্টেনিংটা কি জন্য দেখা যায়? আমরা যে দেখেছিলাম ডিফারেন্সিয়েশন, হিমোপয়েসিসের ইরেথ্রোপয়েসিসের যে ডিফারেন্সিয়েশন দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম আস্তে আস্তে আরএনএ এবং নিউক্লিয়াস গুলা চলে গিয়েছে। এখন এই আরএনএ আর নিউক্লিয়াসের যদি রেমনেন্ট রয়ে যায়, আরএনএ তাহলে বেজোফিলিক একটা স্টেন নিবে, আর নিউক্লিয়াস তাহলে একটা ইউসিনোফিলিক স্টেন নিবে। তাহলে একটা ডিফিউজ লাইট ব্লু কালারের একটা টিন্ট দেখা যাবে পুরো আরবিসি জুড়ে, নট লাইক নর্মাল আরবিসি যেখানে আমি সাইডে অনলি রেড কালারের একটা স্টেন দেখতে পাচ্ছি। এটাকে আমি বলছি পলিক্রোমাটিক। এটার ইম্পর্টেন্সটা কি? আমি যখনই পলিক্রোমাশিয়া দেখবো তখনই বুঝবো এটা হলো আমার পেরিফেরাল ব্লাড ফিল্মে ইম্যাচিউর আরবিসি এসেছে। আমি আগেই বলেছি যখনই আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো নিউক্লিয়াস দেখবো বা কোনো আরএনএ দেখবো তাহলে অবশ্যই সেটা ইম্যাচিউর সেল। আর পেরিফেরাল ব্লাড ফিল্মে কখনোই আরবিসির ইম্যাচিউর সেল আসতে পারে না, যদি আসে অবশ্যই সেটা প্যাথোলজি, এটার কজ হয় হয় তোমার এনিমিয়া হতে পারে, তবে পলিক্রোমাশিয়া বেশিরভাগ দেখা যায় পলিসাইথেমিয়াতে, আর দেখা যায় হিমোলাইটিক এনিমিয়াতে। হিমোলাইটিক এনিমিয়াতে খুব 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 বেশি দেখা যায়, কারণ কন্টিনিউয়াসলি আরবিসি ভাঙতে থাকে, কন্টিনিউয়াসলি বোন ম্যারোতে ইম্যাচিউর এই ভাঙ্গা আরবিসি গুলাকে ঠিক করার জন্য কন্টিনিউয়াসলি ইম্যাচিউর আরবিসি পাঠাতে থাকে বোন ম্যারো। এই জন্য পলিক্রোমাশিয়া হলো যে হিমোলাইটিক এনিমিয়ার একটা ফিচার। এবার আসি ইনক্লুশন। অনেক সময় দেখা যায় কেন কালারটা এরকম, কালারটা কেন ডিফিউজ অন্যরকম। জি আপু। আচ্ছা, এখানে কালারটা অন্যরকম থাকে কারণ দেখা যায় রেমনেন্ট অফ আরএনএ, রেমনেন্ট অফ আরএনএ আর রেমনেন্ট অফ নিউক্লিয়াস থাকে। রেমনেন্ট অফ আরএনএ আমরা আগে বলেছিলাম আরএনএ বেজোফিলিক স্টেন নিবে আর নিউক্লিয়াস ইওসিনোফিলিক স্টেন নিবে।
আর রেমনেন্ট অফ আরএনএ আর রেমনেন্ট অফ নিউক্লিয়াস কখন থাকবে? যখন সেটা ইম্যাচিউর সেল থাকবে। কারণ ম্যাচিউর সেলে কোনো আরএনএ অথবা নিউক্লিয়াস কখনোই থাকবে না। ইম্যাচিউর সেল কেন আসবে? ইম্যাচিউর সেল আসবে আমার যেমন হিমোলাইটিক এনিমিয়াতে। হিমোলাইটিক এনিমিয়াতে আমার কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে আরবিসি লাগবে, কারণ কন্টিনিউয়াসলি আমার আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে। এখন এত আরবিসি তৈরি করা তো বোন ম্যারোর পক্ষে ম্যাচুরেশন হতে তো টাইম লাগে। তখন এত আরবিসি তৈরি ডিস্ট্রাকশন হতে থাকে, সেটা বোন ম্যারোর কাছে খবর যায় যে আমার আরো আরবিসি লাগে। তখন বোন ম্যারো কি করবে? তখন বোন ম্যারো যে ইম্যাচিউর সেলটা আছে, ইম্যাচিউর সেলটা পেরিফেরাল ব্লাডে পাঠিয়ে দেয়। তখন দেখা যায় যে পেরিফেরাল ব্লাডের মধ্যে যে আরবিসিটা আছে, সেখানে আমার রেমনেন্ট অফ আরএনএ রয়ে গিয়েছে, রেমনেন্ট অফ নিউক্লিয়াস রয়ে গিয়েছে। এগুলো রয়ে যাওয়ার কারণে আমি যখন এই স্টেইনটা দিব, তখন নর্মাল আরবিসির মধ্যে স্টেইন না নিয়ে একটা ডিফিউজ লাইট ব্লু কালারের টিন্ট দেখা যাবে। নর্মাল আরবিসির মতো সেটা হবে না। এই জন্য এখন কি বুঝতে পেরেছো? কালারটা কি বলেন? ডিফিউজ লার্জ ব্লু কালার। লাইট ব্লু। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা, এবার আসি ইনক্লুশন। ইনক্লুশনের মধ্যে আছে প্রথমে হাওয়েল জলি বডি, প্যাপিন হিমার বডি, ক্যাবট রিং, হেন্স বডি অ্যান্ড বেজোফিলিক স্টিপলিং। এখানে ভুল হয়েছে, এটা বেজোফিলিক স্টিপলিং হবে, এটা একটু কারেক্ট করে নিও। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমি পরেই স্লাইড আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা কোনটা কি জিনিস এবং এগুলোর কজ কি। এবার আসি পরের স্লাইডে। পিছিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এবার হলো ইম্যাচিউর সেল। ইম্যাচিউর সেলস এর মধ্যে নর্মোব্লাস্ট অথবা ইরেথ্রোব্লাস্ট আসতে পারে। আমরা বলেছি যে পেরিফেরাল ব্লাড ফিল্মে অলওয়েজ আমার ম্যাচিউর সেল গুলো আসবে। আমরা নর্মোব্লাস্ট আর ইরেথ্রোব্লাস্ট যে দেখেছিলাম, সেটা ছিল আমার বোন ম্যারোতে। কিন্তু পেরিফেরাল ব্লাডে লাস্টের দিকে আমরা দেখেছিলাম যে রেটিকুলোসাইট পেরিফেরাল ব্লাডে আসে, 1-2 দিন থাকে, দেন হচ্ছে ম্যাচিউর আরবিসি হয়। সুতরাং আমার রেটিকুলোসাইটের আগের সিরিজের মধ্যে রেটিকুলোসাইটের আগের কোনো সেল আমার নর্মালি কখনোই পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকবে না। যদি থাকে অবশ্যই সেটা প্যাথোলজি। সুতরাং যদি কোনো নর্মোব্লাস্ট অথবা ইরেথ্রোব্লাস্ট থাকে, অবশ্যই সেটা প্যাথোলজি এবং এগুলাই ইম্যাচিউর সেল। এবার হচ্ছে অ্যাসোসিয়েশন। অনেক সময় দেখা যায় যে রেড সেল গুলো ক্লাম্প হয়ে যায়, ক্লাম্প হয়ে একটা রুলো ফর্মেশন করে। এটা অ্যাকচুয়ালি আমরা যে ইএসআর করি, ইএসআর এর মধ্যে কিন্তু এই কাজটাই হয়। একসাথে রেড সেল গুলা একসাথে প্যাকড হয়ে রুলো ফর্মেশন করে থাকে। আমি অনেক সময় দেখা যায় যে এত হাই ইএসআর যে পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে কিছু রেড ব্লাড সেল এর সাথে ক্লাম্পিং করে রুলো ফর্মেশন করছে। আমি ইএসআর এর জন্য যে টিউবে নিয়ে এরপর যে দেখবো যে এটা রুলো ফর্মেশন করছে কিনা, তার তার দরকার হয় না, এর আগেই এটা পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাসোসিয়েশন হয়ে থাকে। এসব ক্ষেত্রে আসলে হাই ইএসআর এর ক্ষেত্রে হাই ইএসআর এর যে কন্ডিশন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন গুলো দেখতে পাওয়া যায়। কিছু অ্যাবনর্মাল কনফিগারেশন আছে টার্গেট সেল। অ্যাকচুয়ালি টার্গেট সেল হচ্ছে একটা পৈকিলোসাইট। আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে দেখতে কেমন। এই যে আরবিসি মরফোলজি লিখেছি, এখানে কিন্তু প্রথমে একটা নর্মাল আরবিসি দেখিয়েছি, এটা একটা নর্মাল আরবিসি। এরপর নিচে যা আছে সবগুলো হচ্ছে ম্যাক্রোসাইট, মাইক্রোসাইট হচ্ছে অ্যানাইসোসাইটস, আর এরপর নিচে যা আছে সবগুলো হচ্ছে পৈকিলোসাইটস। দেখো নর্মাল আরবিসি যা বলেছিলাম, আমার সাইডের দিকে হচ্ছে একটা ডিপ স্টেইন দেখা যাচ্ছে রেড রেড কালারের, আর মাঝখানে একদম ছোট্ট 1/3 হচ্ছে সেন্ট্রাল প্যালোর। যা বলেছিলাম মেমব্রেন গুলো একটা আরেকটার সাথে বাইকনকেভ শেপের জন্য একদম লেগে যায়। একদম লেগে যাওয়ার কারণে সেখানে হিমোগ্লোবিন থাকতে পারে না, এ কারণে সেখানে কোনো স্টেনিংও থাকবে না। এবার হলো ম্যাক্রোসাইট। ভলিউম বেড়ে গিয়েছে, ভলিউম বেড়ে যাওয়ার কারণে
আমার ভলিউম বেড়ে গিয়েছে দেখো। Okay, হুম, ভলিউম বেড়ে গিয়েছে। নর্মাল যে আরবিসি 7 to 8 মাইক্রোমিটার, এর চেয়ে বেশি। এরপর হলো মাইক্রোসাইট। মাইক্রোসাইটের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ দেখা যায় যে মাইক্রোসাইট একটা দেখিও আমরা পরে আরবি ক্লাসিফিকেশনে পড়বো এনিমিয়াতে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হবে। আরবিসি সাইজ যেমন ছোট হয়ে যায়, তেমন এটার যে স্টেইনিং আছে সেটাও অনেক কমে যায়। দেখো উপরের গুলো কেমন ডিপ রেড কালার, আর এটা কেমন লাইট রেড কালার। সুতরাং এটাকে বলা যায় মাইক্রোসাইট প্লাস হাইপোক্রোমিক। এরপর দেখো দেখা যাচ্ছে ইলেকট্রোসাইট। এখন ইলেকট্রোসাইট কি বলেছি, যে এটা পৈকিলোসাইট। পৈকিলোসাইট নর্মাল আমার আরবিসির কি শেপ, বাইকনকেভ শেপ, কিন্তু দেখো এটা কেমন একটা লম্বাটে, কেমন যেন একটা এলিপ্টিক্যাল সেল। এটা যদি আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাই, তাহলে অবশ্যই এটা প্যাথোলজি। এখন ইলেকট্রোসাইট কিছু কন্ডিশনে পাওয়া যায়, তোমরা নোট ডাউন করতে পারো। ফার্স্ট একদম যদি একটা বলতে বলা হয়, তাহলে বলবে ইলেকট্রোসাইট পাওয়া যায় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ইলেকট্রোসাইট অবশ্যই পাওয়া যাবে। আরেকটা আছে পেন্সিল শেপ সেল, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে পাওয়া যায়। এটা এখানে দেখানো হয়নি। একদম চিকন ইলেকট্রোসাইট তো একটু তাও হালকা একটু তার ভলিউম আছে। পেন্সিল শেপের কোনো ভলিউমই নেই, একদম আমরা যেরকম পেন্সিল ইউজ করি একদম সেরকম চিকন একটা পেন্সিল শেপ সেল পাওয়া যায়। এই দুইটা ইলেকট্রোসাইট এবং পেন্সিল শেপ সেল দুইটা আমি পাবো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। এবার আসো টার্গেট সেল। টার্গেট সেলটা খেয়াল করে দেখো, আমরা যে খেলি ডার্ট ছোড়ার খেলি, ডার্টের মধ্যে কি থাকে, মাঝখানে একটা গোল করা থাকে, আর সাইডে আমার বড় একটা গোল গোল একটা চাকতির ভেতরে একটা গোল করা থাকে। দেখো টার্গেট সেলটা ঠিক ঠিক সেরকম, মাঝখানে আশেপাশে পুরোটাই গোল স্ফেরিক্যাল টাইপের, আর মাঝখানে হচ্ছে একটা একটা ইনক্লুশন দেখা যাচ্ছে গোল টাইপের। এখানে কি হয়, এখানে হয় হচ্ছে আমার যে হিমোগ্লোবিন গুলো আছে সেগুলো মাঝখানে চলে আসে। আমরা জানি সেন্ট্রাল প্যালোরের জন্য মাঝখানে কোনো হিমোগ্লোবিনই থাকে না, সেখানে হিমোগ্লোবিন গুলো মাঝখানে চলে আসে। আর এটা কোন কন্ডিশনে হয়, এটা হয় থ্যালাসেমিয়াতে। এবার দেখো টিয়ার ড্রপ সেল। টিয়ার ড্রপ সেল একদমই দেখো একটা পানি ড্রপের মতো একটা সেল দেখা যাচ্ছে। এটাও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে দেখা যাবে। এই ইলেকট্রোসাইট, এরপর হচ্ছে পেন্সিল শেপ সেল আর টিয়ার ড্রপ সেল, এগুলো হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে একদম ডেফিনেটলি আমি অবশ্যই পাবো। আর সাথে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি পাবো। এটাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। আচ্ছা এটা অবশ্য পরে পড়াচ্ছি, ওইখানে আরো ভালো করে বলবো। আর এরপর দেখো যে সিকেল সেল, একদম চিকন চাঁদের মতো বাঁকা সিকেলের মতো সেল দেখা যাচ্ছে। এটা আমরা কোথায় পাবো, সিকেল সেল এনিমিয়াতে পাবো। তো যখন আমরা সিকেল সেল এনিমিয়া পড়বো, তখন এটার কেন এমন হয়, কেন এটা শেপটা এরকম, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। একান্থোসাইট দেখো কেমন একটা স্টারের মতো। আরেকটা আছে স্পেরোসাইট। এখন স্পেরোসাইট দেখুন, নর্মাল আরবিসির শেপটা হচ্ছে বাইকনকেভ ডিস্ক। আর স্পেরোসাইট, স্পেরোসাইট হচ্ছে একদম গোল একটা বলের মতো। এটা মানে স্পেরিক্যাল গোল একটা বলের মতো। এখন প্রশ্ন আসতেই পারে যে স্পেরোসাইট, এই স্পেরোসাইট কেন আমি অ্যাবনর্মাল বুঝি, মানে নর্মাল আরবিসির সাথে স্পেরোসাইটের এত পার্থক্যটা কি? নর্মাল আরবিসির সাথে স্পেরোসাইটের পার্থক্য হচ্ছে স্পেরোসাইট মোর ফ্র্যাজাইল দেন নর্মাল আরবিসি। একটা জিনিস চিন্তা করে দেখো, আমার নর্মাল আরবিসি কিন্তু বাইকনকেভ শেপ হওয়ার মেইন সুবিধা হচ্ছে তার যাতে সারফেস এরিয়াটা বেশি হয়। কিন্তু যখন কোনো একটা জিনিস আমরা যখন বেলুন ফুলাই, তখন কি দেখি, যখন স্ফেরিক্যাল হয়ে যায় তখন কিন্তু তার ভলিউমটা বাড়ে ঠিকই, কিন্তু তার সারফেস এরিয়াটা কমে যায়। যেহেতু আরবিসি বাইকনকেভ আছে, ভেতরের দিকে তার একটু ভাঁজ করে আছে, সারফেস এরিয়া বেড়ে গেল। কিন্তু স্পেরোসাইট নর্মালি আমার দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ ভেতরে খুবই ভলিউম,
আসলে কিন্তু তার সারফেস এরিয়াটা খুবই কম থাকে। আর আরেকটা যেটা কারণ যে এটা বেশি ফ্র্যাজাইল, আরেকটা হচ্ছে আমি যদি একটা নর্মাল আরবিসি আর একটা স্পেরোসাইটকে একটা হাইপোটোনিক সলিউশনে রাখি, আমরা জানি আম, যে কোনো হাইপোটোনিক সলিউশনে আমি যদি কোনো হাইপোটোনিক সলিউশনে যদি কোনো একটা মোর অসমোলারিটি জিনিস রাখি, তাহলে অবশ্যই হাই অসমোলার রিজিয়ন থেকে লো অসমোলার রিজিয়নে আমার যে ওয়াটার বা যাই আছে প্লাজমা সেটা যাওয়ার চেষ্টা করে। এখন আমি একটা হাইপোটোনিক সলিউশনে একটা স্পেরোসাইট রাখলাম আর একটা নর্মাল আরবিসি রাখলাম। আগেই বলেছি যে নর্মাল আরবিসি সারফেস এরিয়া বেশি আর স্পেরোসাইটের সারফেস এরিয়া কম। এখন সারফেস এরিয়া যদি কম থাকে, আমরা যদি একটু এইচএসসি পড়া মনে করে থাকো তাহলে হয়তো তোমাদের মনে পড়বে যে সারফেস এরিয়া যদি বেশ অনেক কম হয়ে থাকে তাহলে ভেতর থেকে কিন্তু একটা প্রেসার যাবে, ভেতর থেকে একটা প্রেসার যাবে, সে ভেতর থেকে বের হতে চাচ্ছে, একটা টান পড়বে তার মেমব্রেনের উপরে। তো স্পেরোসাইট আর নর্মাল আরবিসি দুইটাই আমি হাইপোটোনিক সলিউশনে রাখবো। দুইটা থেকেই আমার চাইবে যে ভেতরের যে সলিউশন আছে সেটা যে যে ওয়াটারটা আছে বা প্লাজমা আছে সেটা আমার হাইপোটোনিক সলিউশনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু স্পেরোসাইটের সারফেস এরিয়া কম এবং এর কারণে তার ভেতরের যে প্রেসারটা আছে সেটা বেশি, সেই কারণে অল্পতেই যখন সেই লিকুইডটা বাইরে যেতে চায় তখনই দেখা যায় স্পেরোসাইটটা ভেঙে যায়। অন্য ক্ষেত্রে আমার আরবিসি যেহেতু সারফেস এরিয়াটা কম, তখন হচ্ছে আমার এই জিনিসটা আর তখন লেস ফ্র্যাজাইল হয়। এই কারণে বলা হয় স্পেরোসাইটটা বেশি ফ্র্যাজাইল আর ম্যাচিউর আরবিসি সে তুলনায় একটু কম ফ্র্যাজাইল। আচ্ছা, এবার হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশনস এর মধ্যে প্রথমে আছে হাউল জলি বডি। হাউল জলি বডি এটা আসলে কি? এগুলোর আসলে এখানে ছবি দেওয়া উচিত ছিল, আমি ছবি দিতে পারিনি, তোমরা একটু কষ্ট করে নেটে সার্চ দিয়ে দেখে নিও। আমি জিনিসগুলো আসলে কি আর পজেস গুলো কি সেগুলো বলে দিচ্ছি। জিনিসটা হচ্ছে হাউল জলি বডি পার্পেল কালারের একটি স্মল রাউন্ড নিউক্লিয়ার রেমনেন্ট থাকে আমার আরবিসির ভিতরে। স্মল রাউন্ড পার্পেল কালারের একটা নিউক্লিয়ার রেমনেন্ট আরবিসি থাকে। এটা আমি কোথায় কোথায় পাবো? মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্নিশিয়াস এনিমিয়া আর আফটার স্প্লেনেক্টমি আমি এটা পেতে পারি। তোমরা যদি ফলো না করতে পারো তাহলে আবার বলি, পার্পেল কালার্ড স্মল রাউন্ড নিউক্লিয়ার রেমনেন্ট, পার্পেল কালার্ড স্মল রাউন্ড নিউক্লিয়ার রেমনেন্ট, এটাকে আমি বলছি হাওয়াল জলি বডি। এবার আসছে বেজোফিলিক স্টিপলিং। বেজোফিলিক স্টিপলিং হচ্ছে আরবিসি আরবিসিতে হচ্ছে মাল্টিপল ব্লুইশ কালারের ডট থাকে। তোমরা যদি ফরেনসিকে পড়া মনে করে থাকো, লেড পয়জনিং এ কিন্তু আমরা বেজোফিলিক স্টিপলিং পড়েছিলাম। তখন হয়তো অনেকেরই বেজোফিল দেখে মনে হতে পারে এটা ডাব্লিউবিসি, কিন্তু আসলে তা না, এটা কিন্তু আরবিসির ভিতরের একটা ইনক্লুশন। এটা যেহেতু বেজোফিলিক মানে ব্লু কালার মানে বেজোফিলিক স্টেন নেয়, এই জন্য এটাকে বেজোফিলিক স্টিপলিং বলছি। কোথায় কোথায় পাবো? লেড পয়জনিং, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া এবং মেগালোব্লাস্টিক এনিমিয়া। এবার আসো হেঞ্জ বডি। হেঞ্জ বডিটা কি জিনিস? এ স্মল রাউন্ড ডিনেচার্ড গ্লোবিন। আরবিসিতে যখন থাকে তো যেটা সুপ্রাভাইটাল স্টেনিং এ আমরা দেখতে পাই সেটাকেই হচ্ছে হেঞ্জ বডি। মানে আরবিসিতে যদি সুপ্রাভাইটাল স্টেনিং করে আমি স্মল রাউন্ড ডিনেচার্ড গ্লোবিন পাই সেটাকেই বলা হয় হেঞ্জ বডি। নর্মালি কিন্তু এটা থাকার কথা না, কিন্তু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে থাকতে পারে, সেগুলো হচ্ছে থ্যালাসেমিয়া, হিমোলাইটিক এনিমিয়া আর আফটার স্প্লেনেক্টমি। এবার আপু আসছে হ্যান্ড আবার একটু বল। থ্যালাসেমিয়া, হিমোলাইটিক এনিমিয়া আর আপু আফটার। হ্যান্ড বডিটা কি বললেন? আরবিসি স্ট্রেন ও স্মল আচ্ছা, রাউন্ড। বডিটা কি? সুপ্রাভাইটাল স্টেনিং এ আরবিসিতে স্মল রাউন্ড ডিনেচার্ড গ্লোবিন প্রোটিন, গ্লোবিন ফলো করতে পেরেছো? হ্যাঁ, হেঞ্জ বডিটা আবার বলছি,
সুপ্রাভাইটাল স্টেনিং এ আচ্ছা কানেকশন যে লস হয়ে গেছিল কি সবার জন্য, সবাই কি দেখেছিলে? না আপু, আমার ওয়াইফাই প্রবলেম করতেছে, সবারটা ঠিক ছিল। আপু সুপ্রাভেটাল স্টেনিংটা আরেকবার একটু বললে ভালো হবে, সুপ্রাভাইটাল, লস হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা কতটুকু বলা হয়েছে? কেউ কি একটু বলতে পারো মানে কতটুকু বলা হয়েছিল, কানেকশন যে লস হয়ে গিয়েছিল, নাকি সবাই বাকি সবাই শুনতে পেরেছো? আপু, দুই একজনের কানেকশন প্রবলেম ছিল, বাকি সবাই শুনতে পেয়েছে। তাহলে কি আমি রিপিট করব? দরকার নেই, সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুপ্রাভাইটাল স্টেইনিং অনেকে জিজ্ঞেস করছো। সুপ্রাভাইটাল স্টেইনিং হচ্ছে একটা স্টেইন, আমরা যেমন হেমাটক্সিলিন ইওসিন স্টেইন ব্যবহার করি, তেমন সুপ্রাভাইটাল স্টেইনও হচ্ছে একটা স্টেইন। এটা হচ্ছে তোমার যে লিভিং সেলগুলো আছে, হ্যাঁ যে লিভিং সেলগুলো আছে সেগুলো দেখার জন্য সুপ্রাভাইটাল স্টেনিং ইউজ করা হয়। আমরা যেমন রেটিকুলোসাইট দেখার জন্য সুপ্রাভাইটাল স্টেইন ব্যবহার করেছিলাম। এরপর অনেক সময় পিবিএফও হচ্ছে সুপ্রাভাইটাল স্টেইন উইথ মেথিলিন ব্লু বলেছিলাম, ব্রিলিয়েন্ট ক্রিসেল ব্লু বলেছিলাম। সে এটাই দেখা হয়। আর সুপ্রাভাইটাল স্টেইনিং এ হচ্ছে যদি আমি আরবিসিতে স্মল রাউন্ড ডিনেচার্ড গ্লোবিন পাই, সেটাকে হচ্ছে আমি হেঞ্জ বডি বলি। মানে মোটামুটি বলা যায় সুপ্রাভাইটাল স্টেইন হচ্ছে এক প্রকারের স্টেইন। যেমন আমরা হেমাটক্সিলিন ইওসিন স্টেইন ব্যবহার করি, তেমন হচ্ছে সুপ্রাভাইটাল স্টেইনও এক ধরনের স্টেইন। আচ্ছা এবার হচ্ছে প্যাপেনহেইমার বডি। প্যাপেনহেইমার বডি এটা হচ্ছে একটা বেজোফিলিক গ্র্যানিউল, কিন্তু এটার সাথে বেজোফিলিক স্টিপলিং এর কি পার্থক্য? এই বেজোফিলিক গ্র্যানিউল গুলাতে আয়রন থাকবে। আর তাহলে বেজোফিলিক স্টিপলিং আর প্যাপেনহেইমার বডির মধ্যে পার্থক্য হচ্ছে আমার এই বেজোফিলিক গ্র্যানিউল গুলোতে আয়রন যদি থাকে সেটা প্যাপেনহেইমার বডি। এটা কোথায় থাকবে? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে থাকবে আর আফটার স্প্লেনোক্টমিতে থাকবে। আচ্ছা এরপর আসি ইএসআর। ইএসআর জিনিসটা কি? এটা হচ্ছে ছোট করে বলে দিই। ধরো আমি হচ্ছে একটা নির্দিষ্ট ভলিউম অফ ব্লাড নিলাম, সেই ভলিউম অফ ব্লাডকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিশালাম। এখানে ইউজুয়ালি ব্যবহার করা হয় ট্রাইসোডিয়াম নাইট্রেট নিলাম। এরপর হচ্ছে একটা ন্যারো টিউবের মধ্যে ভার্টিক্যাল পজিশনে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখা যাবে যে আমার ফর্মড এলিমেন্টগুলো সেটেলড হয়েছে, আর উপরে হচ্ছে একটা স্বচ্ছ প্লাজমা, ক্লিয়ার প্লাজমা চলে এসেছে, আর নিচে হচ্ছে ফর্মড এলিমেন্টগুলো সেডিমেন্টেশন হিসেবে জমা হয়ে থাকে। এই নর্মালি হচ্ছে ফার্স্ট আওয়ারে এই সেডিমেন্টেশনকে আমি হচ্ছে মাপি যে এই ন্যারো টিউবের মধ্যে কতটুকু এই সেডিমেন্টেশনটা জমেছে। এটাকেই বলা হয় আসলে ইএসআর, যদি সোজা করে বলতে চাই। এখন এই ইএসআরটা খুবই ইম্পর্টেন্ট। কেন বেড়ে যায়? নর্মালি আমার যদি শরীরে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখনই এটা বেড়ে যাবে। যাই হোক, নর্মাল ভ্যালুগুলা ওয়েস্টার্গিন মেথড আর উইনট্রপ মেথডগুলার কিন্তু আলাদা করে নর্মাল ভ্যালু আছে। তো যদি তোমাকে নর্মাল ভ্যালু বলতে হয় অবশ্যই যে কোনো একটা মেথড বলবে, মেথড বলে এরপর তুমি নর্মাল ভ্যালু বলবে। নর্মালি শুধুমাত্র মেলে এত ফিমেলে এত বলা যাবে না, একটা মেথড বলে এরপর তোমাকে বলতে হবে। যে ওয়েস্টার্ন গ্রিন মেথডে মেলের জন্য হচ্ছে 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, আর ফিমেলে হচ্ছে 0 to 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। আর উইনট্রপ মেথডে হচ্ছে মেলে 0 to 8 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, আর ফিমেলে 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। এখন কজেস আছে কিছু, কজেসগুলো খুবই ইম্পর্টেন্ট। কজেসগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম পেইড কোয়েশ্চেন ভাইবার জন্য, সেটা হচ্ছে স্কাই হাই ইএসআর কোন কোন কন্ডিশনে পাবো। এটা একদম তোতা পাখির মতো মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ মুখস্থ অবশ্যই বলতে হবে। কি কি একে একে বলে যেতে হবে। মাল্টিপল মায়োলোমা, টিউবারকুলোসিস, এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস,
রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাডভান্সড ম্যালিগন্যান্সি আর অ্যাপ্লাস্টিক এনিমিয়া। আমি আবার বলছি যদি লিখতে না পারো, মাল্টিপল মায়োলোমা, টিউবারকুলোসিস, এসএলই মানে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাডভান্সড ম্যালিগন্যান্সি আর অ্যাপ্লাস্টিক এনিমিয়াম। এই 6টা অবশ্যই পারতে হবে। এগুলোর স্পেসিফিক কারণ আছে কেন ইএসআর কেন ইএসআর বাড়ে, সেটা জানার জন্য ফ্যাক্টরস গুলো জানতে হবে। আজকে আমার ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, এজন্য এটা আসলে কনসেপ্টটা ক্লিয়ার করার ব্যাপারে এটার জন্য একটু সময় লাগবে। এজন্য আমি আসলে কজেস এর গুলো কেন ইএসআর বাড়ে, এরপর ফ্যাক্টর গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কি জন্য হয় এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একটু সময় নিয়ে বুঝিয়ে দেব। তাহলে নেক্সট ক্লাসের জন্য এটা থাকলো। এবার আসি হিমোগ্লোবিন এস্টিমেশন। আমরা আস্তে আস্তে এনিমিয়ার দিকে যাচ্ছি, এজন্য হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালুগুলো লাগবে। এটা রিডিং পড়ার কিছু নেই, তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট বা যাই নিয়ে নিতে পারো। এখন এটার মধ্যে সবার লাস্ট একটা খেয়াল করে দেখো যে প্রেগনেন্টদের ক্ষেত্রে আমার হচ্ছে 10.5 গ্রাম পার ডেসিলিটারের বেশি হবে। দেখো উপরে দেখো যে লোয়ার লিমিট গুলো নর্মাল অ্যাডাল্ট বা চিলড্রেন সবার চেয়ে কম কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে। কি জন্য হচ্ছে কেউ কি জানো? এটা কিন্তু ফিজিওলজি, এটা প্যাথোলজি না। প্রেগনেন্সির ক্ষেত্রে আমার লোয়ার লিমিটটা নর্মালি কমে যাচ্ছে। কেন? কারণ প্রেগনেন্সির সময় নর্মালি আমার প্রচুর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেড়ে যায়। সেজন্য দেখিও যে অনেক প্রেগনেন্ট মাদারদের হাত পা ফুলে যায়। এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেড়ে যাচ্ছে সে তুলনায় কিন্তু আমার আরবিসি বাড়ছে না। আরবিসি না বাড়লে তাহলে আমার হিমোগ্লোবিনও বাড়বে না। তো যেহেতু হিমোডাইলেশন হচ্ছে, আগেও আমি বলেছিলাম প্লাজমার সাথে রিলেশন করে আমি হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা বাড়বো। এখানে প্লাজমা বাড়ছে কিন্তু হিমোগ্লোবিন আগের মতোই থাকছে। তাহলে যদি আমি হিসাব করি তাহলে দেখা যাবে যে আমার হিমোগ্লোবিনের লেভেলটা কমে গিয়েছে। কিন্তু আসলে কিন্তু প্রেগনেন্ট মাদারের আরবিসি কিন্তু নর্মাল ফিজিওলজি মেনটেন করে আছে, তার সাইজ, শেপ, এরপর স্টেনিং সবকিছুই নর্মাল আছে। শুধুমাত্র এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা বেড়ে যাওয়ার কারণে হিমোডাইলেশন হচ্ছে, আর হিমোডাইলেশনের কারণে আমার লোয়ার লিমিট অফ হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে সরি। এবার হচ্ছে পিসিবি। PCV হলো ভলিউম অফ রেড ব্লাড কর্পাসেল ইন রিলেশন টু দ্যাট অফ হোল ব্লাড। এখন নর্মালি যদি আমি সোজা বাংলায় বলতে চাই তাহলে বলা যায় যে ভলিউম অফ রেড ব্লাড সেলের ভলিউম আমার টোটাল ভলিউম অফ ব্লাডের মধ্যে যে প্রপোর্শন সেটাকে আমি পিসিভি বলছি। প্রপোর্শন যেহেতু এ কারণে দেখো যে তাদের যেহেতু আমি রেড ব্লাড সেলের ভলিউমও পরিমাপ করছি লিটারে, টোটাল ভলিউম অফ ব্লাডও পরিমাপ করছি লিটারে, এটার কিন্তু একক হবে লিটার বাই লিটার, অর্থাৎ এটার ইউনিট হবে লিটার বাই লিটার। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে পিসিভির কোনো আছে কিনা, ইউনিট আছে কিনা, তখন কিন্তু তোমার বলতে হবে হ্যাঁ আছে, সেটা কি লিটার বাই লিটার। কিন্তু নর্মালি আমরা যে হিসাবটা বলি সেখানে কিন্তু আমরা পার্সেন্টেজ হিসাবে বলি নর্মাল লেভেলে, যেমন মেলের ক্ষেত্রে 40% টু 54% আর ফিমেলের ক্ষেত্রে 37% টু 47%। এবার হচ্ছে রেড সেল ইন্ডিসেস মানে অ্যাবসলিউট ভ্যালুস। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমার যে এনিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে সেটা কিন্তু এগুলোর উপর ভিত্তি করেই। এখন দেখো এমসিভি জিনিসটা ডেফিনেশনটা একটু বলবেন আবার? কর্পাসেলের ভলিউম। হ্যাঁ, কেউ কি কিছু বলছো? আপু পিসিবি ডেফিনেশনটা একটু বলবেন? পিসিভি ডেফিনিশন হচ্ছে ভলিউম অফ রেড ব্লাড কর্পাসেলস in relation to that of whole blood। মানে রেড সেলের ভলিউমের সাথে টোটাল ভলিউম অফ ব্লাডের যে প্রপোর্শন সেটাকে আমি
পিসিভি বলছি। এবার হচ্ছে আমার এমসিভি। এমসিভির ডেফিনেশনটা কি? এভারেজ ভলিউম অফ ইচ আরবিসি, মানে হচ্ছে আমার আমার প্রত্যেকটা আরবিসির এভারেজ ভলিউমকে আমি বলছি এমসিভি। এটা বের করার ফর্মুলা কি? পিসিভি ইন্টু 10 বাই আরবিসি কাউন্ট ইন মিলিয়ন বাই মিলিমিটার কিউব, মানে পিসিভি ইন্টু 10 আর আমি আরবিসি নর্মাল কাউন্ট করছি মিলিমিটার মিলিয়ন পার মিলিমিটার কিউব অফ ব্লাড। নর্মাল ভ্যালু কি? 76 to 96 ফেম টু লিটার। এখন এটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে তিনটা কন্ডিশন পাই। কন্ডিশনগুলো কি কি? নর্মোসাইট, মাইক্রোসাইট আর ম্যাক্রোসাইট। নর্মোসাইট হচ্ছে এই নর্মাল ভ্যালুর মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আমি বলবো নর্মোসাইট। 76 ফেমটোলিটারের যদি কম হয় সেগুলো হচ্ছে মাইক্রোসাইট, আর যদি 96 ফেমটোলিটারের বেশি হয় সেটা হচ্ছে ম্যাক্রোসাইট। এখন আমি মাইক্রোসাইট কোথায় কোথায় পাবো? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়াতে আমি মাইক্রোসাইট পেতে পারি। আর ম্যাক্রোসাইট কোথায় পেতে পারি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ক্রনিক লিভার ডিজিজ, এগুলোতে আমি ম্যাক্রোসাইট পেতে পারি। এবার আসো এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। এটার মানে কি? এটা হচ্ছে এভারেজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন ইচ আরবিসি, আমার প্রত্যেকটা আরবিসিতে কত অ্যামাউন্টের হিমোগ্লোবিন রয়েছে। এটা আমি কিভাবে মাপবো? হিমোগ্লোবিন ইন গ্রাম পার্সেন্টেজ ইন্টু 10 বাই আরবিসি কাউন্ট ইন মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। নর্মাল ভ্যালু কি? 27 to 32 পিকোগ্রাম। এবার আসি এমসিএইচসি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এটার মানে কি? এভারেজ পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ইন ইচ আরবিসি ইন রিলেশন টু দ্য ভলিউম অফ আরবিসি। আমার প্রত্যেকটা আরবিসিতে যে হিমোগ্লোবিন আছে সেটার সাথে যে আরবিসির যে টোটাল ভলিউম আছে সেটার যে প্রপোর্শন, সেটাকেই আমি এমসিএইচসি বলছি। এটা কিভাবে বের করব? হিমোগ্লোবিন ইন্টু গ্রাম পার্সেন্টেজ ইন্টু 100 বাই পিসিবি। নর্মাল ভ্যালু হলো 31 থেকে 35 গ্রাম পার ডেসিলিটার। এখন এখান থেকে আমি তিনটা কন্ডিশন আসতে পারি, সেটা হচ্ছে নর্মোক্রমিক, হাইপোক্রমিক আর হাইপারক্রমিক। হাইপারক্রমিক আগেই বলেছিলাম, সেটা হচ্ছে পলিক্রোমাশিয়া অর পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হচ্ছে কজ, আর হাইপোক্রমিক তো কম, 31-এর কম হলে হবেই। নর্মোক্রমিক এর নর্মাল রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে এটা নর্মোক্রমিক হবে। এবার আসি এনিমিয়াতে। খুব 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 বেশি ইম্পর্টেন্ট ডেফিনেশন, অবশ্যই পারতে হবে। না পারলে আসলে এনিমিয়ার ডেফিনেশন না পারে আসলে পাস করা কখনোই পসিবল না। আর এই ডেফিনেশনটা কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট ডি গুচি থেকে দিয়েছি। দেখো, কন্ডিশন when the hemoglobin level in the blood is below the lower extreme of the normal range for the age and sex of the individual। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু বুঝে নিও। for the age and sex of the individual। দেখো এখানে লোয়ার এক্সট্রিম লিমিট, আমি লোয়ার এক্সট্রিম অফ দ্য নর্মাল রেঞ্জ কি বুঝাচ্ছি? আমি আগে তোমাদেরকে হিমোগ্লোবিন এস্টিমেশনে দেখিয়েছিলাম, এই যে এই ভ্যালুগুলা দেখো। অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 15.5, হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 14, চিলড্রেন অফ 1 ইয়ারের ক্ষেত্রে 12 ইয়ার। এগুলোর লোয়ার এক্সট্রিমের নিচে যদি চলে আসে তাহলে হচ্ছে আমার এনিমিয়া হবে। আরেকটা কথা দেখো, এখানে লেখা আছে যে এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। আমাদের দেখো এজ অ্যান্ড সেক্স অনুযায়ী কিন্তু আমার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ডিফার করছে। এ কারণে আমরা এনিমিয়াতে এই জিনিসটা উল্লেখ করে দেব যে এজ অ্যান্ড সেক্সের উপর আমার হচ্ছে এই লোয়ার এক্সট্রিম লিমিটটা ডিফার করবে। তা না হলে হয়তো দেখা যাবে একজন একটা লিমিট ধরেই সেটাকে সেটা আইডিয়াল বানিয়ে হয়তো দেখা যাবে যে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ফিমেল, একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 15.5 হচ্ছে লোয়ার এক্সট্রিম, একজন ফিমেলের এসে বসলো
14.5, তখন সে বলে দিল যে তার এনিমিয়া আছে, কিন্তু ফিমেলের জন্য কিন্তু সেটা নর্মাল। এ কারণেই এখানে বলা হয়েছে এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ এনিমিয়া। সিমটম কি কি থাকবে? নর্মাল এসব সিমটম আসলে সবাই জানে যে কি কি নিয়ে আসে এনিমিয়া হলে, এটা নিয়ে আর তেমন বিস্তারিত আলোচনা করছি না। কিছু সাইন আছে, আমি যখন এক্সামিনেশন করব তখন কি দেখব? কমনলি প্যালট দেখব। তোমরা জানো যে আমরা চোখের নিচে দেখি, এরপর হচ্ছে হাতে পায়ে দেখি যে পেল হয়ে গিয়েছে কিনা, প্যালট দেখা যাচ্ছে কিনা। এরপর হচ্ছে লেস কমনলি দেখা যায় যে হাই কার্ডিয়াক, এগুলো হচ্ছে আসলে এনিমিয়ার হচ্ছে লেটার স্টেজে এসব হয়ে থাকে। হাই কার্ডিয়াক আউটপুটের স্টেট, এরপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, অনেক সময় দেখা যায় পেশেন্ট এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তো হচ্ছে লং হিস্ট্রি অফ এনিমিয়া যখন থাকবে আনট্রিটেড, তখন এগুলো নিয়ে আসতে পারে। এবার আসি হচ্ছে আমাদের মেন আজকের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ক্লাসিফিকেশন অফ এনিমিয়া। এটা অবশ্যই পারতে হবে। দেখা যায় যে অনেক সময় ভাইভাই স্টার্ট হয় এটা দিয়ে, যে ক্লাসিফিকেশন অফ এনিমিয়া, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলো, আর রিটেনের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ক্লাসিফিকেশন অফ এনিমিয়া বলতে কিন্তু আমরা মেনলি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনই বুঝি। এশিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা সেরকম রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট না, তেমন ভাইভার জন্য তেমন ইম্পর্টেন্ট না। সো আমাদের মেইন জোরটা দিতে হবে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের উপর। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমি কিসের উপর বেস করে করছি? ওই যে আমি রেড সেল ইন্ডিসিস অথবা অ্যাবসলিউট ভ্যালুগুলো দেখিয়েছিলাম, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, সেগুলোর উপর বেসিস করেই আমি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন করছি। এখন দেখি যে প্রথমেই আসছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়াতে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি সবগুলো কমে যাবে। তাহলে কজগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে প্রথমেই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়ার কজ কিন্তু রিটেনের জন্য একটা পেড কোয়েশ্চেন, এটা প্রায়ই আসে যে নেম দ্য কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। তো কজেসগুলো কি কি আমরা দেখি? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, আর হচ্ছে সিডারোব্লাস্টিক এনিমিয়া। এবার আসো নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া। এখানে দেখো এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি সবগুলোই নর্মাল লিমিটে আছে। তাহলে কি জন্য আমি এনিমিয়া বলছি? এনিমিয়া বলছি কারণ আমার আরবিসির মরফোলজিটা ঠিক থাকলেও আরবিসি আমার হচ্ছে হয় র্যাপিডলি ডিস্ট্রাকশন হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, নয় আরবিসি আমার ব্লাড থেকে তাড়াতাড়ি লস হয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে আমার ব্লাডের মধ্যে আরবিসির নাম্বারটা কমে যাচ্ছে, কিন্তু আরবিসি মরফোলজি ঠিকই আছে। কিসে কিসে হতে পারে? অ্যাকিউট ব্লাড লসে হতে পারে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, হিমোলাইটিক এনিমিয়া, রেনাল ফেলিওরে হতে পারে, আর বোন ম্যারো ফেলিওরে হতে পারে। এখন একটা কোয়েশ্চেন আসে যে রেনাল ফেলিওরে কেন নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া হয়? কারণ আমরা জানি কিডনির কাজ কি। কিডনির কাজ হচ্ছে আমার কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিন্তু ইরেথ্রোপয়েটিন রিলিজ করা। আর ইরেথ্রোপয়েটিন কিন্তু তোমার হচ্ছে ইরেথ্রোপয়েসিসের একটা মেইন ফ্যাক্টর। ইরেথ্রোপয়েসিস হওয়ার জন্য ইরেথ্রোপয়েটিন অবশ্যই লাগবে। যদি আমার রিনাল ফেলিউর হয়, ইরেথ্রোপয়েটিনও রিলিজ হবে না, তাহলে ইরেথ্রোপয়েসিসই হবে না, তাহলে হচ্ছে আমার আরবিসির যে নাম্বার আছে সেটাও কমে যাবে। এখানে একটা জিনিস মনে হয় স্লাইডে বাদ চলে গিয়েছে, আমি রিপিট করে দিচ্ছি, তোমরা একটু অ্যাড করে নাও। তোমাদের অবশ্যই হিমোপয়েসিসের ফ্যাক্টরগুলো পড়া লাগবে, এসেনশিয়াল ফ্যাক্টর, এরপর হচ্ছে হিমোপয়েসিসের ফ্যাক্টরটা অবশ্যই পড়া লাগবে। একটু তোমরা লিখে রাখো, এটা কিন্তু রিটেনে আসে। স্লাইড থেকে বাদ চলে গেলেও কেন বুঝলাম না, এটা একটু লিখে রাখো। এবার দেখো ম্যাক্রোসাইটিক এনিমিয়া। ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে আমার এমসিভিও ইনক্রিজড হবে, এমসিএইচও ইনক্রিজড হবে, কিন্তু
আমার কনসেন্ট্রেশনটা নর্মাল থাকবে। আমার আরবিসির ভলিউম বেড়ে গেল, সেহেতু এরপর এই কারণে হচ্ছে আমার হচ্ছে হিমোগ্লোবিন ভেতরে যে কনসেন্ট্রেশন ছিল সেটাও বেড়ে গেল। এবার হচ্ছে ওই ভলিউমের সাথে আমরা এমসিএইচসি কি করি, আরবিসির ভলিউমের সাথে হচ্ছে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা হচ্ছে আমরা প্রপোর্শন নিই। যেহেতু দুইটাই বেড়ে যাচ্ছে, এজন্য আলটিমেটলি দেখা যায় প্রপোর্শনেটলি বাড়ার কারণে এমসিএইচসিটা নর্মাল থাকে। এবার আসি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি কি আছে। মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে আছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আর ফোলেট ডেফিসিয়েন্সি। আর নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ যা যা আছে আর এগুলোকে কেন মেগালোব্লাস্টিক আর কেন নর্মোব্লাস্টিক বলা হচ্ছে, এগুলো যখন আমি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পড়াবো তখন তোমাদেরকে বিস্তারিত জানাবো। আজকে আসলে সময় নিয়ে এটা নিয়ে আলোচনা করার, আমি নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দিব। এবার হচ্ছে ইসিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইসিওলজিক্যাল ক্লাসিফিকেশন আমি স্লাইডে দিইনি, আসলে এটা তেমন একটা লাগে না, ভাইভাতেও যেমন লাগে না, রিটেনেও তেমন লাগে না। মোট কথা হচ্ছে এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেমোরেজিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া আর ডিস হিমোপয়েটিক অ্যানিমিয়া। এটা তেমন একটা লাগে না, তাই বেশি একটা আলোচনা করছি না। তোমাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে একটু দেখে নিতে পারো। এবার আসো, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে যে আমি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে লিখেছিলাম একটা কজ হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এখন কোয়েশ্চেন আসতে পারে যে অ্যানিমিয়া অফ কেন আমার ক্রনিক ডিজিজে অ্যানিমিয়া হচ্ছে, ক্রনিক ডিজিজের সাথে অ্যানিমিয়ার কি রিলেশন সেটা দেখো, আমি ডায়াগ্রামে দিয়েছি। আমরা যখন জেনারেল প্যাথোলজি পড়বো তখন দেখব আমার যখন কোনো ক্রনিক ডিজিজ হয় বা ক্রনিক ইনফ্লামেশন হয় তখন আমার কিছু সিস্টেমিক কিছু হয়, সিস্টেমিক কিছু সিনড্রোম দেখা যায়। এ কারণে হচ্ছে আমার অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি হয়। যদি কোনো সিস্টেমিক ইনফ্লামেশন হয় সে কারণে অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি হয়। এই অ্যাকিউট ফেজ প্রোটিনের মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারলিউকিন 6। যদি কোনো সিস্টেমিক ইনফ্লামেশন হয় তাহলে হচ্ছে আমার ইন্টারলিউকিন 6 প্রোডাকশনও বেড়ে যাবে। ইন্টারলিউকিন 6 প্রোডাকশন যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজড হেপাটিক প্রোডাকশন অফ হেপসিডিন। এখানে মনে হয় টাইপিং ভুল এসেছে, এটা হবে হচ্ছে হেপসিডিন। এখন কথা আসতে পারে হেপসিডিন জিনিসটা কি। হেপসিডিন হচ্ছে একটা আয়রন রেগুলেটরি হরমোন। এটার কাজ হচ্ছে আয়রন মেটাবলিজম বাড়ানো। মানে হচ্ছে আমার আয়রনকে ব্লাডে আসার ঠিক উল্টা কাজটা করে হেপসিডিন। আয়রন মেটাবলিজমের ক্ষেত্রে হেপসিডিন কি কাজ করে, আয়রনকে হচ্ছে সে কমায় দেয়। এ কারণে যখন হেপসিডিন এটার আয়রন মেটাবলিজম রেগুলেশন কোথায় করে, গাটের এন্ডোথেলিয়াল সেলে সে আয়রনের মেটাবলিজম রেগুলেশন করলো, আমার আয়রন হচ্ছে কমিয়ে দিল। আয়রন যদি কমিয়ে দেয় তাহলে হচ্ছে আয়রন আমার স্টোরেজ পুল থেকে আমার বোন ম্যারোতে যেতে পারবে না। যেতে যদি না পারে তাহলে ইরেথ্রয়ের যে প্রিকারসরগুলো ছিল সেগুলো তৈরি হতে পারবে না, কারণ হিমোপয়েসিসের একটা এসেনশিয়াল ফ্যাক্টর হচ্ছে আয়রন যদি না থাকে তাহলে হিমোপয়েসিস হবে না। হিমোপয়েসিস না হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি টাইপের, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ঠিক এভাবেই যে কোনো ক্রনিক ডিজিজে হচ্ছে আমার এভাবেই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া দেখা দিবে। এজন্য হচ্ছে দেখো আমরা নর্মোক্রোমিক অ্যানিমিয়াতে প্রথম কজটা বলেছিলাম অ্যাকিউট ব্লাড লস যদি হয়
তাহলে হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হবে। আর ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক কোনো ডিজিজের জন্য যদি ক্রনিক ব্লাড লস হয় তাহলে অবশ্যই মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হবে। আর সেটা কিভাবে হবে সেটা আমি উপরে দেখিয়ে দিয়েছি। ওইটা আবার একটু বলবেন, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া? পুরোটা আবার বলবো যে হেপসিডিন থেকে কিভাবে? জি আপু, হেপসিডিন থেকে। আচ্ছা, আমার সিস্টেমিক ইনফ্লামেশন হলো, তোমরা যখন জেনারেল প্যাথোলজি পড়বে তখন দেখবে সিস্টেমিক ইনফ্লামেশনে আমার অনেকগুলো ইনফ্লামেটরি মেডিয়েটরস বের হয়। তো ইনফ্লামেটরি মেডিয়েটরসের মধ্যে কিছু সাইটোকাইনও বের হয়। তো সেখানে হচ্ছে ইন্টারলিউকিন 6 প্রোডাকশন হবে এই সাইটোকাইনগুলোর মধ্যে। ইনক্রিজড ইন্টারলিউকিন 6 প্রোডাকশন বেড়ে গেল। আবার এই সিস্টেমিক ইনফ্লামেশনের জন্য যে ইন্টারলিউকিন 6 প্রোডাকশন হলো সেটা হচ্ছে আমার হেপাটিক প্রোডাকশন অফ হেপসিডিনকে ট্রিগার করলো, সেটাকে বাড়িয়ে দিল। আমার সিস্টেমিক ইনফ্লামেশন হয়েছে কিন্তু ইন্টারলিউকিন 6 প্রোডাকশনের জন্য আমার লিভারে হচ্ছে হেপসিডিন প্রোডাকশন বেড়ে গেল। এখন হেপসিডিন জিনিসটা কি? হেপসিডিন হলো একটা আয়রন রেগুলেটরি হরমোন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার স্টোরেজ পুল থেকে সে বোন ম্যারোতে আয়রন আসতে দেয় না, সে আয়রনের মেটাবলিজম করে ফেলে গাট এন্ডোথেলিয়াল সেলে। যেহেতু সে গাট এন্ডোথেলিয়াল সেলে আয়রনের মেটাবলিজম বাড়িয়ে দেয় তাহলে স্টোরেজ আয়রন স্টোর হতে পারে না, তাহলে হচ্ছে আর স্টোরেজ পুল থেকে আমার বোন ম্যারোতে আয়রনও কম যায়। আয়রন যখন কম যায় তখন হচ্ছে আমার হিমোপয়েসিস ডিক্রিজড হবে। কেন? কারণ হচ্ছে আমার হিমোপয়েসিসের একটা এসেনশিয়াল ফ্যাক্টর হচ্ছে আয়রন। আয়রন যদি না থাকে তাহলে হচ্ছে হিমোপয়েসিস হবে না। এজন্যই হচ্ছে আমার হিমোপয়েসিস যদি না হয় তাহলে হচ্ছে আমার ইরেথ্রয়েড প্রিকারসরগুলোও তৈরি হইলো না। ইরেথ্রয়েড প্রিকারসরগুলো যদি না হয় তাহলে হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া দেখা দিবে। কারণ আয়রন কমে গিয়েছে, আয়রন কমে যাওয়ার কারণেই আমার এই এনিমিয়াটা দেখা দিয়েছে। আর আমরা পড়েছিলাম মাইক্রোসাইটিক হাইপোক্রমিক আয়রন ডেফিসিয়েন্সি হলেই যে এনিমিয়া হবে সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া। ঠিক এই কারণেই ক্রনিক ডিজিজে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া হয়। এখন এটা আসলে যারা খুব ভালো পারবে তাদের জন্য এটা দেখিয়েছি। মানে যারা অনার্স মার্ক চাচ্ছ তারা হয়তো অনেক সময় জিজ্ঞেস করে যে ক্রনিক ডিজিজে কেন আমার মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া হয়, আর মানে পুরো প্রসিডিউরটা জিজ্ঞেস করতে পারে। এমনিতে তোমার এমসিকিউ এর জন্য এটা আসতে পারে যে অ্যাকিউট ব্লাড লসে আমার কোন টাইপের এনিমিয়া হবে আর ক্রনিক ব্লাড লসের জন্য আমার কোন টাইপের এনিমিয়া হবে, এটা মুখস্থ করলেও হবে। এবার আসি আমরা আমাদের পরবর্তী টপিক আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মধ্যে আমার হচ্ছে প্রথমেই পড়তে হবে আয়রন মেটাবলিজম, এরপর আয়রন স্টোরেজ আয়রন আর অ্যাবজর্পশন অফ আয়রন। এই তিনটা পয়েন্ট আমি আসলে লিখেছি, যারা হচ্ছে একদম ক্লিয়ার কনসেপশন চাও তারা এই যে তিনটা পয়েন্ট গো থ্রু করতে পারো। আর এটা কিন্তু আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, বোথ রিটেন অ্যান্ড ভাইভা। যদি কেউ পুরো জিনিসটা ভালো করে বুঝতে চাও তাহলে হচ্ছে ডিগ্রুচি থেকে এই জিনিসটা দেখে নিতে পারো। ডিগ্রুচিতে এটা একটু বড় আছে এজন্য আমি এটা এখানে দিলাম না, তোমরা নিজেরা দেখে নিতে পারো। এবার আসো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার প্যাথোজেনেসিসটা কিরকম, কি কি হতে পারে। আমার ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড ফর আয়রন, আমার আয়রনের জন্য ফিজিওলজিক্যালি আমার ডিমান্ড বেড়ে যেতে পারে। কিসে কিসে আমার বেড়ে যেতে পারে? ধরো গ্রোয়িং চাইল্ডদের জন্য কিন্তু আয়রন ডিমান্ড বেড়ে যেতে পারে। প্রেগনেন্সিতে অবশ্যই আয়রন ডিমান্ড বাড়বে। পার্চুরেশন, ল্যাকটেশন এগুলোতেও আমার আয়রন ডিমান্ড বেড়ে যেতে পারে। এখন আয়রন ডিমান্ড বেড়ে গেল কিন্তু আমি সাপ্লাই দিলাম না, তখন কি হবে? অবশ্যই আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে। এ কারণে ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড যদি হয় তাহলে আমি যদি ঠিকমতো সাপ্লাই না দিতে পারি তখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে। এরপর আসো প্যাথোলজিক্যাল ব্লাড লস। অনেক সময় দেখা যায় যে যেমন হচ্ছে যেমন বলেছিলাম ক্রনিক ডিজিজ
ম্যালিগন্যান্সি, এগুলোতে দেখা যায় ব্লাড লস হতেই থাকে, ক্রনিক্যালি ব্লাড লস হতে থাকে। পেশেন্ট হয়তো অনেক সময় বুঝেই না যে তার ব্লাড যাচ্ছে, কিন্তু এই ব্লাড যাওয়ার কারণে, যেমন হেমোরয়েডসে কিন্তু ব্লাড খুবই ভালোভাবে দেখা যায় যে ব্লাড যাচ্ছে, ক্রনিক্যালি এটা হতে থাকে। তো সে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না নেয় তাহলে খুবই কম সময়ের মধ্যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যেতে পারে। এরপর আসো ইনঅ্যাডিকুয়েট ইনটেক। এখন ইনঅ্যাডিকুয়েট ইনটেক কাদের কাদের ক্ষেত্রে হতে পারে? দেখা যায় অনেক বাচ্চারা হচ্ছে ফল খেতে চায় না, ফল, ফ্রুটস, ভেজিটেবল, এগুলো কিন্তু একটা মেজর সোর্স অফ আয়রন। এরপর হচ্ছে দেখা যায় যে জাঙ্ক ফুড খেতে চায়, জাঙ্ক ফুড বেশি বেশি খেলে এগুলো খায় না, তো ভেজিটেবল খায় না, তাদের হচ্ছে ডেফিসিয়েন্সি হতে পারে, কম খেলেও তখন হতে পারে। আর অনেক সময় দেখা যায় ওল্ড এজের ক্ষেত্রে আমার ম্যালিগনেন্সি, এরপর ডায়রিয়া, ক্রনিক ডিজিজ, এগুলোর কারণে আমার হচ্ছে বারবার আয়রন লস হতে থাকে, তখন হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এবার আসি স্টেজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা বলার আগে আমার মনে হয় সেরাম আয়রন প্রোফাইলটা একটু বলে আসি। দেখো, আমরা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোজ করার জন্য যদি একটা কনফার্মেটরি টেস্ট করতে বলা হয়, সেটা হচ্ছে সেরাম আয়রন প্রোফাইল। এখানে দেখো কি কি কম্পোনেন্ট আছে, 4টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সেরাম আয়রনের লেভেলটা হচ্ছে 50 to 175 মাইক্রোমোল পার লিটার। হচ্ছে সেরাম ফেরিটিন 15 to 300 মাইক্রোগ্রাম পার লিটার। তো হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা হচ্ছে 44 to 80 মাইক্রোমোল পার লিটার। আর হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন অর ট্রান্সফেরিন স্যাচুরেশন। এটা আমি কিভাবে হিসাব করব? সেরাম আয়রন বাই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটার যে রেশিও সেটাই হচ্ছে আমার পার্সেন্ট স্যাচুরেশন। এটা হচ্ছে 33% অফ অ্যাভেলেবল ট্রান্সফেরিন। এখন তোমার কথা আসতে পারে যে সেরাম আয়রন তো বুঝলাম আয়রন, সেরাম প্রোটিন আমরা ধরে নিতে পারি, সেরাম ফেরিটিন কি? এটা হচ্ছে আমার যে স্টোরেজ আয়রন আছে সেটার লেভেল। এবার হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি জিনিসটা কি? আমার যে ক্যারিয়ার প্রোটিনগুলো আছে, আয়রন মেটাবলিজমের সময় দেখবে কিছু ক্যারিয়ার প্রোটিন আছে, সেগুলো হচ্ছে আমার সবসময় আয়রন খোঁজার জন্য তারা বসে থাকে। এখন যদি আমার ব্লাডের মধ্যে যদি আয়রন কমে যায়, তাহলে আরো বেশি বেশি আয়রন কমে যাওয়ার কারণে বেশি বেশি আমার ক্যারিয়ার প্রোটিনগুলো চাইবে যে আরো বেশি ক্যাপাসিটি চাইবে, আরো বেশি চাইবে যে সে আয়রনকে বেশি বেশি নিয়ে তাকে ট্রান্সপোর্ট করতে। মানে হচ্ছে তার আয়রনের সাথে বাইন্ডিং করার যে অ্যাফিনিটি সেটা বেড়ে যাবে, যেহেতু আমার আয়রন কম। এজন্য হচ্ছে আমার টোটাল বা আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেড়ে যাবে, যেহেতু সে চাইবে আরো বেশি বেশি আয়রনকে ধরে ট্রান্সপোর্ট করে আমি সেটার মেটাবলিজম করব। এরপর হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন অর ট্রান্সফেরিন স্যাচুরেশন। এটা হচ্ছে মেনলি বলা যায় যে একটা আয়রন বাইন্ডিং প্রোটিন সেটা কতটুকু স্যাচুরেশন, সেটা আয়রন দিয়ে কতটুকু স্যাচুরেটেড হলো, সেটা আয়রনের সাথে কত পার্সেন্ট বাইন্ড করেছে। অবশ্যই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন কমে যাবে, তাহলে ক্যারিয়ার প্রোটিনের সাথে বা আয়রন বাইন্ডিং প্রোটিন কম আয়রনের সাথে বাইন্ড করবে, কিন্তু তার ক্যাপাসিটি বেড়ে যাবে, সে চাইবে আয়রনের সাথে বাইন্ড করতে, কিন্তু যেহেতু আমার আয়রনের টোটাল অ্যামাউন্টটাই কম, তাহলে অবশ্যই কম আমার আয়রন বাইন্ডিং প্রোটিন স্যাচুরেটেড থাকবে আয়রন দিয়ে। সেজন্য হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমার পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন কমে যাবে। এবার আসি তাহলে আমরা স্টেজেসগুলো দেখি। প্রথমে হচ্ছে প্রিল্যাটেন্টে কখন বলবো আমি? যখন আয়রন স্টোর কমে যাবে কিন্তু আমার সেরাম আয়রন
নর্মাল থাকবে, কারণ আমার আয়রনের স্টোরগুলো থেকে আমার যে ঘাটতি আছে সেরাম আয়রনে সেটা পূরণ হতে থাকে। স্টোর আয়রনগুলো পেরিফেরাল ব্লাডে চলে আসতে থাকে, যে সেরামে চলে আসতে থাকে, যাতে হচ্ছে আমার এই যে একটা ঘাটতি হচ্ছে সেটা পূরণ হয়ে যায়। তাহলে সেটা আমি কিভাবে ডিটেক্ট করব? আমি যদি চাই প্রি ল্যাটেন্ট স্টেজে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডিটেক্ট করতে, তাহলে হচ্ছে আমি ফেরিটিন মেজার করব, কারণ ফেরিটিন হচ্ছে স্টোরেজ আয়রন। যদি সেটা কম থাকে তাহলে বুঝতে হবে প্রি ল্যাটেন্ট স্টেজে আছে। এখন আমি আরো কি কি পেতে পারি, পুরো পিকচারটা কেমন হবে? পিকচারটা হবে হিমোগ্লোবিন নর্মাল থাকবে, এমসিভি নর্মাল থাকবে, আয়রন অ্যাবজর্পশনও নর্মাল থাকবে, এরপর হচ্ছে ট্রান্সফেরিন স্যাচুরেশন নর্মাল থাকবে, শুধুমাত্র সেরাম ফেরিটিন কমে যাবে আর ম্যারো আয়রন কমে যাবে। কারণ আমার ম্যারোতেই দেখা যায় যে আয়রনটা আমার স্টোরেজ পুল হিসাবে কাজ করে ম্যারো। যখন সে স্টোরেজটাই কমে যেতে যেতে আমার সেরামে যাবে, সেরামে আমি এটার ঘাটতি পূরণ করছি। আমি ঘাটতি পূরণ করছি বলেই আমার হচ্ছে ট্রান্সফেরিন স্যাচুরেশন নর্মাল থাকছে, এমসিভি নর্মাল থাকছে, হিমোগ্লোবিন নর্মাল থাকছে। এবার আসি লেটেন্ট স্টেজে। এখানে আয়রন স্টোরগুলো আস্তে আস্তে এক্সস্টেড হতে থাকে। তখন কি হবে? এক্সস্টেড একদম কমে যেতে থাকবে, কিন্তু ব্লাড হিমোগ্লোবিন লেভেল নর্মাল থাকবে। আচ্ছা, এবার এখানে আমি কি পাবো? এখানে পাবো হচ্ছে হিমোগ্লোবিন নর্মাল থাকবে, এমসিভিও নর্মাল থাকবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ আর আয়রন বাইন্ডিং প্রোটিনগুলো চাইবে আরো বেশি স্টোরেজ পুল থেকে আরো বেশি বেশি আয়রনকে আমি সেরামে নিয়ে আসব। এবার হচ্ছে সেরাম ফেরিটিন কমে যাবে, এরপর ট্রান্সফেরিন স্যাচুরেশন এটাও কমে যাবে, আর ম্যারো আয়রন একদম অ্যাবসেন্ট হয়ে যাবে, যেহেতু আমার স্টোরগুলা একদম এক্সস্টেড থাকবে। এবার আসো ঠিক কখন আমি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। আয়রন ডেফিসিয়েন্সি এতক্ষণ আমার প্রাণপণ চেষ্টা করেছে স্টোরেজ আয়রন কোনোভাবেই যেন ব্লাড হিমোগ্লোবিন না কমে। এবার আমার যে সৈনিক ছিল, যে এতক্ষণ এটা ঘাটতি পূরণ করছিল, যে স্টোরেজ আয়রন, সেটাই নীল হয়ে গেছে। আমরা আগেই দেখেছিলাম ল্যাটেন্টে যে ম্যারো আয়রন অ্যাবসেন্ট হয়ে গেছে। এবার সে কোত্থেকে পাবে আর আয়রন? যেহেতু পাওয়া যাচ্ছে না, এ কারণে আমি যদি বাইরে থেকে আয়রন সাপ্লিমেন্টেশন না দিই, তাহলে ব্লাড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ফল করবে বিলো নর্মাল। তাহলে এখানে আমি কি কি পেতে পারি? পাবো হচ্ছে হিমোগ্লোবিন অবশ্যই কমবে, হিমোগ্লোবিন কমবে অবশ্যই, এমসিভিও কমবে, কারণ হিমোপোয়েসিসের জন্য আয়রন লাগবে, টিআইবিসি বেড়ে যাবে, আমার আরো বেশি বেশি চাইবে যে আয়রন বাইন্ডিং প্রোটিন আয়রন আসুক, তাহলে আমি তাকে ট্রান্সপোর্ট করব। সেরাম ফেরিটিন থাকবে না, এরপর হচ্ছে ট্রান্সফেরিন স্যাচুরেশন কমে যাবে, আর ম্যারো আয়রন অ্যাবসেন্ট থাকবে। এখন তাহলে এটাই হলো মোটামুটি আমার পিকচার, ঠিক কিভাবে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা এলো। না আসো এবার দেখি কি কি কজের কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রিটেনের জন্য, যে কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কোন কোন পিরিয়ডে আসলে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে? ফিমেলস ইন দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফ। জানো যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফে মেনস্ট্রুয়েশন হয়, আর সেখানে ব্লাড লসের কারণে আমি যদি তার ডায়েটরি ইনটেকটাকে যদি না বাড়াই, তাহলে হচ্ছে আস্তে আস্তে ব্লিডিং এর কারণে তার আস্তে আস্তে ক্রনিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিবে এবং আস্তে আস্তে অ্যানিমিয়া দেখা দিবে। এরপর হচ্ছে প্রেগনেন্সিতে আয়রন ডিমান্ড বেড়ে যায়, যদি আমি সাপ্লাই না দিই তাহলে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। এরপর হচ্ছে অ্যাডাল্ট মেল অ্যান্ড পোস্ট মেনোপোজাল ফিমেল, এদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হতে পারে? ধরো ওল্ডার এজে ম্যালিগনেন্সির চান্স অনেক বেশি, আর ম্যালিগনেন্সির একটা কমন ফিচার হচ্ছে হেমোরেজ হবে। এখন বারবার যদি ক্রনিক্যালি হেমোরেজ হয়, অবশ্যই তার আয়রন ডেফিসিয়েন্সি হবে, এরপর অ্যানিমিয়া হবে।
আর অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে দেখা যায় একটু বয়স হয়ে গেলেই তাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হয়, দেন হচ্ছে আইবিডি দেখা দিতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ডায়রিয়া, এসব কারণে দেখা যায় যে তাদের নর্মালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে থাকে। এরপর আসো যে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন ইনসাফিসিয়েন্ট ইনটেক। আগে বলেছিলাম যে অনেক সময় ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেনরা দেখা যায় জাঙ্ক ফুড বেশি খায় আর হচ্ছে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কম খায়, তখন তাদের সাপ্লিমেন্টেশন কম হয়, এভাবে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আফটার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, তাহলে আয়রন অ্যাবজর্পশন কম হবে, মেটাবলিজম কম হবে এবং আস্তে আস্তে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দেবে। এবার আসো ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। আমরা যখনই তোমরা আসলে মনে হয় খুব সবাই কি ওয়ার্ড করতে পেরেছো? ওয়ার্ড করেছিলে কি থার্ড ইয়ারে, নাকি করোনার কারণে করতে পারোনি? কেউ একটু রেসপন্স। থার্ড ইয়ারে করেছি। আচ্ছা, থার্ড ইয়ারে কমপ্লিটলি করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো যতদিনই করেছো প্রথমেই কিন্তু দেখবে যে হিস্ট্রি নেওয়া হয়। হিস্ট্রি নেওয়ার পর আমরা কি করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর কি করি, একটা প্রভিশনাল ডায়াগনোসিস করি। এবার প্রভিশনাল ডায়াগনোসিসের উপর বেস করে আমি ল্যাবরেটরি ফাইন্ডিংগুলো দেখি। আমি পেশেন্টকে বলে আপনি এই টেস্ট করান, এরপর আপনার এই 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 ফাইন্ডিং আসবে, তখন আমি মিলাবো যে কনফার্মেটরি আমার এই তার আসলে ডেফিনেটলি এই ডায়াগনোসিস হয়েছে। তাহলে হচ্ছে আমি যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ফুল ডায়াগনোসিস করতে চাই তাহলে অবশ্যই প্রথমে ক্লিনিক্যাল ফিচার বলতেই হবে। যদি না বলো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। কিন্তু এটা কিন্তু আমি ভাইবার জন্য বলছি, আইটেমে বিশেষ করে এটা অনেক টিচাররাই শুনতে পছন্দ করেন যে তারা একটু ক্রিটিক্যালি কোয়েশ্চেন করে, ট্রিকি কোয়েশ্চেন করে যে তুমি ডায়াগনোসিস অফ আইডিএ বলো, তাহলে তোমার ক্লিনিক্যাল ফিচার থেকে ল্যাব ডায়াগনোসিস দুইটাই আসবে। আবার কোশ্চেন যদি করে শুধু ল্যাব ডায়াগনোসিস অফ আইডিএ বলো, তাহলে তো তুমি অবশ্যই শুধু ল্যাব ডায়াগনোসিস বলবা। তাহলে শুধু যখন ডায়াগনোসিস অফ আইডিএ বলে তাহলে অবশ্যই ক্লিনিক্যাল ফিচার বলতে হবে। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো কি আমরা জানি, প্যালোর হবে, গ্লোসাইটিস হতে পারে। এরপর হচ্ছে গ্লোসাইটিস কি জিনিস, স্মুথ রেড টাং হবে। কেন? কারণ আমার কেরাটিনাইজেশনের, তোমরা অ্যানাটমিতে পড়েছিলা যে টাঙে কেরাটিনাইজেশন হয়, আর এই কেরাটিনাইজেশনের জন্য আয়রন একটা কম্পোনেন্ট। যেহেতু আয়রন নেই তাহলে কেরাটিনাইজেশন হবে না, তাহলে স্মুথ রেড টাং হবে, এটাকে আমরা বলছি গ্লোসাইটিস। এরপর হচ্ছে স্টোমাটাইটিস হবে। এরপর অ্যাঙ্গুলার চিলোসিস হতে পারে, কৈলোনাইকিয়া হতে পারে। যদি ওয়ার্ড করে থাকো অনেকেই অনেকেই হয়তো দেখেছো যে কৈলোনাইকিয়া নখে হয়, কৈলোনাইকিয়া হতে পারে। খুবই ফ্র্যাজাইল হয়ে যায় নখটা আয়রন না থাকার কারণে। আর হচ্ছে দেখিও যে ভার্টিক্যাল একটা রেখা দেখা যায়, এটা দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে। আচ্ছা, এবার দেখি যে রেটিনাল হেমোরেজ। আচ্ছা, এই দুইটা লাস্টে যে পয়েন্ট আছে, এই দুইটা আসলে খুবই সিভিয়ার যখন অ্যানিমিক হয়ে যায় তখন এগুলো হতে পারে। এবার আসি ল্যাবরেটরি ফাইন্ডিং। ল্যাবরেটরি ফাইন্ডিং এর মধ্যে ব্লাড প্যারামিটার কি কি আছে, হিমোগ্লোবিন, অ্যানিমিয়া যেহেতু হিমোগ্লোবিন অবশ্যই কমবে, আরবিসি কাউন্ট কমবে, আর যেহেতু এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যেমনটা বলেছিলাম অ্যাবসলিউট কাউন্ট সবগুলো কমে গেল, আর ইএসআর ইনক্রিজড হবে। কেন ইনক্রিজড হবে আমি বলেছি নেক্সট ক্লাসে আলোচনা করব, তখন বলে দিব। এবার হচ্ছে পিবিএফ, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম তখন পড়েছিলাম যে আমরা কি কি জিনিস দেখব। এবার দেখো আমরা আস্তে আস্তে মিলাই। প্রথমে আমরা কি দেখেছিলাম আরবিসিতে, পিবিএফ এ আমরা সাইজ দেখছি। তাহলে সাইজ দেখো, সাইজ হচ্ছে মাইক্রোসাইটিক। এরপর দেখো হাইপোক্রোমিক, হাইপোক্রোমিক কি, স্টেইনিং, মানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি পাবো। এবার হচ্ছে আমি শেপ দেখবো, আরবিসির শেপ আগে বলেছিলাম
ইলেকট্রিক্যাল সেল ইলংগেটেড হয়ে যাবে, পেন্সিল শেপড পয়কিলোসাইটস পাওয়া যাবে, ইলেকট্রিক্যাল সেল, পেন্সিল শেপড সেল, ফিউ টার্গেট সেল। এখানে চেষ্টা করবে যে টার্গেট সেলটা কখনোই না, চাইলে না বলতে পারো, কিন্তু কখনোই ইলেকট্রিক্যাল সেল আর পেন্সিল শেপড সেলের আগে কখনোই বলবে না। ইলেকট্রিক্যাল সেল আর পেন্সিল শেপড সেল আগে বলবে, টার্গেট সেল আগে বললে স্যাররা অনেক সময় অবশ্যই রাগ করবেন। টার্গেট সেল আসলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। এরপর আসো সেরাম আয়রন প্রোফাইল। আমি আগেই বলেছিলাম যে চারটা কম্পোনেন্ট আছে, আর এই সেরাম আয়রন প্রোফাইলটাই হচ্ছে মেইনলি কনফার্মেটরি টেস্ট। আর এই সেরাম আয়রন প্রোফাইলের মধ্যেও যদি তোমাকে বলে সিঙ্গেল মোস্ট একটা করতে হবে, সেটা কি? সেটা হলো সেরাম ফেরিটিন। কারণ আমরা দেখেছিলাম এই স্টেজেসের মধ্যে আমার প্রথমেই যে প্রিল্যাটেন্ট ফেজ আছে, সেখানে প্রথমেই আমার সেরাম ফেরিটিনটা কমে গিয়েছে। তার মানে অ্যাবসলিউটলি সবগুলো স্টেজেই আমার সেরাম ফেরিটিন অবশ্যই এবং অবশ্যই কম থাকবে। প্লাস সেরাম ফেরিটিন যদি আমি করি, তাহলে আমি প্রিল্যাটেন্ট স্টেজেও আমি পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি। দেখো সেরাম আয়রন আমার আমি ওইখানে যে নর্মাল ভ্যালুগুলো দিয়েছিলাম সবগুলো থেকে কম, সেরাম আয়রন কম, সেরাম ফেরিটিন কম, ট্রান্সফেরিন স্যাচুরেশন এটাও কম 16%, নর্মাল কিন্তু 33%। তাহলে দেখো শুধুমাত্র টিআইবিসি বেশি কেন? কারণ আমার আয়রন বাইন্ডিং প্রোটিনগুলো চাইবে আরো বেশি বেশি সে আয়রন নিয়ে আয়রন ডেফিসিয়েন্সিটিকে ওভারকাম করবে। এজন্য সে বসে থাকবে যে ক্যাপাসিটি বেড়ে যাবে, আমি আয়রনকে ধরবো। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, বোন ম্যারো ফাইন্ডিং। আমরা পড়েছিলাম আইডিয়া কখন বলবো? আইডিয়া বলবো যখন বোন ম্যারোতে কোনো আয়রন থাকবে না, তখনই আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। স্টেজেসে দেখেছিলাম। এটা হচ্ছে আসলে গোল্ড স্ট্যান্ডার্ড। যখনই দেখবো বোন ম্যারোতে আয়রন নেই, তখন সেটা অবশ্যই আইডিয়া। কিন্তু এটা ইউজুয়ালি করা হয় না, কারণ আমি এখানে আরো অনেক প্যারামিটার, সোজা প্যারামিটার আছে। তুমি ক্লিনিক্যাল ফিচার দেখেও বলে দিতে পারো। এছাড়া সেরাম ফেরিটিন দিয়ে তুমি বলে দিতে পারছো যে আইডিএ হয়েছে কিনা। সেখানে এত কষ্ট করে বোন ম্যারো অ্যাসপিরেশন করার কোনো প্রয়োজন নেই। এজন্যই আসলে ইউজুয়ালি এটা করা হয় না, কিন্তু এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এটা বলতে পারো, কিন্তু সাথে বলে দিবে যে নট ইউজুয়ালি ডান। এবার হচ্ছে ট্রিটমেন্ট কি দিতে পারি? অবশ্যই আয়রন থেরাপি দিতে পারি। কিছু ওরাল আয়রন থেরাপি আছে, কিছু প্যারেন্টাল আয়রন থেরাপি আছে, এগুলোর ইন্ডিকেশন আছে। এই সম্পর্কে আসলে তোমরা বিস্তারিত পড়বে ফার্মাকোলজিতে কি দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, এগুলো বিস্তারিত বলা আছে। এখন আমি বলি যে ট্রিটমেন্টটা কয়দিন মধ্যে দিতে হবে। এটা একটা পেইড কোয়েশ্চেন, অবশ্যই জিজ্ঞেস করবে। আমি প্রথমেই দিয়ে দিলাম আয়রন থেরাপি। দেখা যাবে 14 দিনের মধ্যে আমার সেরাম আয়রন নর্মালে চলে এসেছে। এখন কথা হলো, এরপর কি আমি কন্টিনিউ করব? কেউ কি বলতে পারো? আচ্ছা আমি বলছি, এরপরও আমি 3 to 6 মান্থ কন্টিনিউ করে যাব। কেন করব? কারণ আমার সেরাম আয়রন নর্মাল হয়েছে, কিন্তু আমার স্টোরেজ আয়রন কিন্তু ডেফিসিয়েন্ট। আমার স্টোরেজ আয়রনগুলো কমেই কিন্তু আমার আস্তে আস্তে স্টেজেসে আমরা দেখেছি যে আইডিএ হয়েছে। এখন শুধু সেরাম আয়রন ঠিক করলে তো হবে না, আমার অবশ্যই স্টোরেজ আয়রনগুলোকে আগের পর্যায়ে ফিরিয়ে আনতে হবে। এজন্য হচ্ছে যাতে স্টোরেজ আয়রনগুলো আবার ঠিকমতো নর্মাল ভ্যালুতে আসে, এজন্য আমরা আরো 3 to 6 মান্থ জন্য আবার কন্টিনিউ করব। এভাবে হচ্ছে আমরা ট্রিটমেন্টটা দিব। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। অনেকক্ষণ আসলে হয়ে গিয়েছে। তোমরা সবাই আসলে শুনতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি। আশা করি তোমাদের জন্য লাভ হবে।